আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, রাতে বাসায় নাও ফিরতে পারি। সাবধানে যাস। ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসে অফিসে। আপনাদের তো এখনও বলা হয়নি আকাশ কি করে, তা আপনাদের জানার আগ্রহ আছে। তাছাড়াও ওর পরিবার এখন পর্যন্ত জানে না ও কি কাজ করে। সেখানে আপনাদের না বলে দিলে আপনারাও জানবেন কি করে বলুন। আচ্ছা, এখন চলুন গল্পে ফিরে যাই। এমপির সামনে আকাশ আসে পরে। কি, তুই তো আমার বডিগার্ড ছিলি, তাহলে তুই এখানে আসলি কি করে? আমি এখানে কি করে এসেছি সেটা তোকে না জানলেও চলবে। তুই শুধু এটা জেনে রাখ, তোকে এখানে আমি নিয়ে এসেছি। কি, এত বড় ধোঁকা? এখানে ধোকার কি হলো? তুমি আমাকে তোমার বাড়িতে বডিগার্ড হিসেবে রেখেছো, আমি সেটাই করেছি। আমি তো তোমার সাথে কখনো কোথাও যাইনি। যদি যেতাম তাহলে না হয় বলতে। তুমি আমাকে নেওয়াতে আমি এরকম করেছি। তা আমার পরিবারের যদি তুই কোনো ক্ষতি করেছিস তাহলে কিন্তু তোকে আমি... আরে আমার কথা ছাড়, তোকে একটা কথা বলি। তুই যাদের মেয়ে পাচার করতি তাদের ঠিকানা আমাকে একটু দে, তাহলে আমি তোর পরিবারকে মানে তোর মেয়ের কোনো ক্ষতি আমি করব না। তুই তো তখন সবকিছুই ভিডিও করেছিস। ওখানে যে ছেলেটা এসেছিল সেই ছেলেটাকে শুধু আমি চিনি, এবার ও কার হয়ে কাজ করে তা আমি চিনি না। আচ্ছা, ওই বিষয় বাদ দিলাম। তোর মতো এমপি মন্ত্রী তো আরো আছে। তা তো আছে, কিন্তু ওদের ব্যাপারে আমি কিছুই জানি না। আমার তো তেমনটা মনে হয় না। তুই যদি স্বীকার করিস তোর সাথে এমপি মন্ত্রী বা পুলিশের কোনো লোক যদি জড়িত থাকে, মানে যারা তোকে এই কাজে সাহায্য করে, ওদের ঠিকানা আমাকে বলে দে। আমি তোর মেয়ের কোনো ক্ষতি করব না। সত্যি বলছি, আমার সাথে আর কারো কোনো যোগাযোগ নেই। দেখ, তুই যদি সত্যিটা না বলিস তাহলে আমি তোর মেয়েকেও ধরে নিয়ে ওই মেয়েগুলোর মতো পাচার করে দেব। তাছাড়া তুই তো এটা জানিস ওরা মেয়ে নিয়ে ঠিক কি কি করে। দেখ, আমার মেয়ের এত বড় ক্ষতি করিস না। তাহলে সত্যিটা বলে দে। এমপি কোনো উপায় পায় না। এমপি আর মন্ত্রীর নাম বলে, তাই এমপি কিছু মন্ত্রীর নাম বলে, তার সাথে কয়েকজন পুলিশ অফিসারেরও নাম বলে। ওদের নাম নিয়ে চলে আসে বাহিরে। জানতে পারলে কিছু? ওরা জড়িত আছে, তবে প্রমাণ ছাড়া এদের তুলে আনা ঠিক হবে না। সেজন্য তোমাকে এভাবে এদের বাসায় এসে কাজ করতে হবে। তাও আমাকেই যেতে হবে। তুমি ছাড়া এই কাজ আর অন্য কেউ করতে পারবে না। ঠিক আছে, আবারও ট্র্যাকিং অডিও ভিডিও ডিভাইসগুলো তৈরি করে রাখুন। এইগুলো দিয়ে কি করবে? আবার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্লগ বানাবো। আরে এর কি করছো কেন? আপনি কি জানেন না এইগুলো কি কাজে ব্যবহার করি আমি? আচ্ছা যাও, আমি ব্যবস্থা করছি, ঠিক আছে। ওখান থেকে লিস্টগুলো নিয়ে লোক লাগিয়ে দেওয়া হয় ওদের পেছনে। এইদিকে আকাশও বাসায় ফিরে আসে। পরের দিন আকাশ বের হয় ওই লিস্টে থাকা একজনকে ফলো করতে। তখন রাস্তার মধ্যে আচমকা একটা গাড়ি এসে আকাশের গাড়িকে ধাক্কা দেয়। সেজন্য গাড়ি থেকে নেমে ওখানে গাড়ির কাছে আসতেই, এই কি আপনি? হ্যাঁ আমি। কিন্তু আপনি এখানে কেন? আমি তো এখানেই থাকি, কিন্তু আপনি এখানে কেন? কি আর করব, আপনি তো আপনার মামার বিষয়ে সবটাই শুনেছেন। কিন্তু তোমার চাকরি গেল কি করে? আসলে আমরা একটা সিকিউরিটি এজেন্সিতে থাকি। এখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এজেন্সি থেকে আমাদের কোনো টাকা দেওয়া হয় না। বুঝতে পেরেছি। তো গাড়িটা কার? বললাম না, এজেন্সির গাড়ি। কিন্তু তোমার পোশাক দেখে তো তেমন মনে হচ্ছে না। আসলে আমরা সিকিউরিটি তো, সেজন্য একটু ভালোভাবে আমাদের চলতে হয়। বুঝতে পেরেছি। তো আপনার নাম্বারটা দিয়ে যান তো। নাম্বার কেন? দেখা যাবে কয়েকদিন পর আমারই সিকিউরিটির প্রয়োজন হতে পারে, তখন না হয় আপনাকে ডেকে নিব। আমি কোনো মেয়েদের সিকিউরিটি দেই না। সে বিষয়ে পরে ভাবা যাবে, এখন তুমি আগে নাম্বারটা দাও। এদিকে ইরাকে নাম্বার দিয়ে চায়। আকাশ ওর মতন করে একজন এমপির বাসায় আসে। কি ব্যাপার, তুই কে? আমি সিকিউরিটি এজেন্সি থেকে এসেছি। আমার কাছে কেন? আপনার কোনো সিকিউরিটি লাগবে কিনা এইসব বিষয়ে জানতে এসেছি। আমার তেমন কোনো কিছু প্রয়োজন হবে না, সেজন্য আসতে পারো। এদিকে জাফরের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে টেবিলের নিচে যা যা রেখে দেওয়ার সেসব কিছু ঠিকভাবে রাখতে থাকে। সেসব রাখা হয়ে গেলে, তাহলে আমি চলি স্যার। হ্যাঁ, আসতে পারো। ওখান থেকে আসে।
তারপর আরও একজন মন্ত্রীর বাসায় আসে, ওখানে সেম কথা বলে, ওনাদের বাসায় ঢুকে সেমভাবে ডিভাইসগুলো রেখে দেয়, তারপর বেরিয়ে আসে। বের হয়ে এখন থেকে এরা কি কি বলে সে সব কিছু ট্র্যাকিং করতে থাকুন। দুজনের বাসা তো কভার হলো, এখন পুলিশ অফিসারের ওখানে যাব, ওনার পার্সোনাল নাম্বার নেব, ওই নাম্বারে ও ওই কাজে ব্যবহার করব। সেজন্য ওই নাম্বারটা নিতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। তা ওই নাম্বার নিবে কি করে? সেটা আমাদের উপরে ছেড়ে দিন, আমি করে নেব। তা আজকে যাবে? এখন না, অন্য একদিন। আগে এই দুজনকে মনিটরিং করতে থাকুন। ঠিক আছে। এরা তো এদিকে দেখতে থাকে, অন্যদিকে আকাশ প্ল্যান করতে থাকে কিভাবে পুলিশ অফিসারের থেকে ওর নাম্বারটা নিবে। 2 দিন পর আকাশ পুলিশ স্টেশনে চলে আসে। স্যার, আসবো কি? হ্যাঁ আসো, তা কি হয়েছে বলো। আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, টাকা পয়সার ব্যাপারে। কিরকম কথাবার্তা? আমি একটা বিজনেস শুরু করব। তাহলে আমার কাছে কেন ব্যাংকে যাও? দরকার তো আপনার কাছেই। কিরকম দরকার শুনি। আমি কিছু ড্রাগসের ব্যবসা করব ভাবছি। তোর তো সাহস কম না, তুই থানার মধ্যে ড্রাগসের ব্যবসা করিস, তাও আমার সামনে কথা বলিস কথাগুলো। আমি করব বলেছি, তবে আমি যদি এটা করি এতে কিন্তু আপনারই লাভ হবে। কিরকম লাভ বলতো? আমি আমার ব্যবসা করে যাব, আপনি আমার মাল ধরবেন না। এর বিনিময়ে প্রতি চালানে 5 থেকে 7 লক্ষ টাকা আপনাকে আমি দেব। তা মাসে কত চালান আনতে পারবি? আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমি মাসে একটা চালান করে আনবো। ঠিক আছে, সহযোগিতা করব তাহলে, কিন্তু আমাকে তো কিছু ডলার অ্যাডভান্স করতে হবে। সেটা না হয় দিলাম, এ নিন 1 লক্ষ টাকা। যখন আমার মাল নামাবো তখন বাকিটা দেব। ঠিক আছে, এখন তাহলে যাও। যদি আপনার নাম্বারটা দিতেন। ঠিক আছে, উঠিয়ে নিয়ে আমার পার্সোনাল নাম্বার, কোনো সমস্যা হলে এই নাম্বারে কল দিবি। জি স্যার। নাম্বার নিয়ে আকাশ বের হয়, তখনই পুলিশ অফিসার আকাশকে দাঁড়া করায়। এখন আপনারা কি ভাবছেন? আকাশ কি ধরা পড়ে গেছে নাকি অন্য আরও কোনো কারণ আছে? পুলিশ অফিসার আকাশকে দাঁড়া করায়। এইদিকে আচমকা দাঁড়া করাতে আকাশ একটু ভীতু হয়। জি বলুন। যখন মাল নামবে আমাকে জানিয়ে দিবি, কোনো রাস্তা দিয়ে মালগুলো যাবে, সব ডিটেলস আমাকে জানাবে। আমি তখন ওই জায়গায় পুলিশ থাকলে বলে দিব যেন তোমার গাড়িগুলো না আটকায়। তাহলে তো অনেক ভালো হয়। এবার তাহলে আসো তুমি। ওরা এখান থেকে বের হয়ে আসে, এরপর কল দেয় রাফিক চৌধুরীকে। কাজ কি হয়েছে? নাম্বার পাঠিয়ে দিচ্ছি, এই নাম্বারে সব কল রেকর্ড করতে থাকুন। আমরা এবার তাড়াতাড়ি ওদের ধরতে পারবো। পুলিশ অফিসারকে ধরবো, যেদিন ওর সামনে টাকা নিয়ে যাব ওই দিন ওকে ধরবো। আচ্ছা, আমি তাহলে বাকিদের ব্যবস্থা করে নিচ্ছি। ঠিক আছে। তোমাদের আরেকটা কাজে এবার ভার্সিটিতে যেতে হবে। ওখানে আবার কি? তেমন কিছু নেই, আসলে ওইখানে কিছু ড্রাগস ডিলার আছে, ওদের ধরে খুঁজে বের করবে। কিন্তু এটা তো পুলিশের কাজ, সেখানে আমি এসে কি করব? পুলিশ ওদের ধরলে ওরা তো টাকা নিয়ে ওখান থেকে চলে যাবে। এর বাইরে ওইগুলো কে 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 সাপ্লাই করে সেভাবে ভার্সিটি পর্যন্ত আসে, আমাদের তো সে সবটা জোগাড় করতে হবে। আচ্ছা, তা না হয় করলাম, কিন্তু পুলিশ অফিসারের কল রেকর্ড চেক করলেই তো আমরা সব জানতে পারবো। সেসব তো জানতে পারবো, কিন্তু ওরা মালগুলো কিভাবে আনা নেওয়া করে এইগুলো আমরা কখনোই জানতে পারবো না। সেজন্য এখানে ওদের সাথে মিশে সেসব জানতে হবে। আচ্ছা, তাই করলাম। সেজন্য তুমি যতক্ষণ ড্রাগসের তথ্য বের করবে ততক্ষণে আমি এই 3 জনের সব তথ্য বের করে নিচ্ছি। এই সামান্য বেতনে এত কাজ করিয়ে নিচ্ছেন আমাকে নিয়ে? আচ্ছা যাও, এই মাস পরে বাড়িয়ে দেব। আর আমি তো মজা করছিলাম। আচ্ছা, এখন কাজে যাও তাহলে। ঠিক আছে। ওনার সাথে কথা বলে চলে আসে বাসায়। এদিকে 3 দিন পর আকাশ ভার্সিটিতে আসে, এসে ওর স্যারের সাথে দেখা করে। স্যার ওকে দেখে, এ কি আকাশ, তুমি এখানে? তোমার বোনের তো এখনো ক্লাস শুরু হতে কয়েকটা দিন লাগবে,
আমি তো ওই কাজে আসিনি। তাহলে কোন কাজে এসেছো? কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শুধু আপনি আর আমি জানবো। ঠিক আছে, বলো তাহলে। আকাশ স্যারকে কিছু কথা বলতে থাকে, যদিও কি কি কথা বলে তা আপনারা এখন না জানলেও চলবে, কেননা এই ব্যাপারে পরে একটা সময় আপনাদের জানাবো। কথা শেষ হওয়ার পরে সমস্যা নেই, তুমি তাহলে কাল থেকে আসো এখানে। ঠিক আছে স্যার, আমি তাহলে চলি। এখান থেকে বের হয়ে বাসায় আসে। এদিকে তখনই আবার ইরা কল দেয়, যদি ইরার নাম্বার আকাশ চিনে না, সেজন্য জি, কে বলছেন? আমি বলছি। আমি কে? আমাকে কি চিনতে পারছো না? মনে তো হচ্ছে এই ফার্স্ট আপনার সাথে কথা হচ্ছে আমার, তাহলে এর আগে চিনব কি করে? ও, ভুলে গিয়েছিলাম, আমি নদীর ফুফাতো বোন। আপনি যে ওদের ওখানে বডিগার্ডের চাকরি করছিলেন, এখন কি মনে আছে? আপনি ওই মেয়েটা যাকে আমি বিনা জামাই? হচ্ছেটা কি, আপনাকে না বলেছি ওই ঘটনাগুলো ভুলে যাওয়ার জন্য? আসলে কি বলুন তো, চাইলেও যে ভুলতে পারছি না। সে বাদ দিন, এখন কাল একবার দেখা করতে পারবেন? কালকে তো আমার কাজ আছে, পরের দিন দেখা করি। ঠিক আছে। কালকে আকাশ ভার্সিটিতে আসে। এসে প্রথমে কিছু ছেলের সাথে পরিচয় করিয়ে দেয় অফিসের পিয়ন হিসেবে। এইদিকে ইরা ভার্সিটিতে এসে আকাশকে দেখে চমকে ওঠে। এ কি, আপনি এখানে কেন? আমি তো এখানে চাকরি নিয়েছি। কি বললেন? আমি তো এই ভার্সিটিতে পড়ি। আমি একবার তোমাকে দেখেছিলাম এখানে একটা মেয়েকে নিয়ে আসতে। তা ও মেয়েটি কে ছিল? ওর নাম ঈশা, আমার ছোট বোন। তা এখানে কিসের চাকরি নিলেন? আপাতত পিয়নের চাকরি। কি শেষমেশ এই চাকরি? পিয়নের চাকরি কি আপনার ছোট মনে হচ্ছে? আমার কাছে কোনো কাজই ছোট নয়, কিন্তু আপনি তো চাইলে সিকিউরিটির কোনো জব করতে পারেন, এতে স্যালারিও ভালো পাবেন। কি করব, এইসব লোকে চাকরি করি, এরা দুনিয়ার সব খারাপ কাজ করে, ওদের জন্য বারবার চাকর হয়ে থাকতে হয়। আসলে বিশ্বাস করুন, আমার মামা যে এরকম কাজ করবে তা আমি বুঝতেও পারিনি। আচ্ছা, আপনার মামাতো বোনের কি খবর? মামাতো বোনের বিয়েও হয়ে গেছে, ও এখন সুখেই আছে, শুধু আমারই বিয়ে হলো না। চিন্তা করবেন না, হয়ে যাবে এক না একটা সময়ে। আচ্ছা চলুন ক্যান্টিনে বসে আড্ডা দেই। কিন্তু এই দিকের কাজ? ওটা পরেও করে নিতে পারবে, তাছাড়া প্রথম দিন কাজের এত কিছু বুঝবেও না, ওরা ও চাপ দিবে না। ঠিক আছে, চলো তাহলে। এরা ক্যান্টিনে এসে বসে পড়ে। ওরা গল্প করতে থাকে। কার পরিবারে কে কে আছে তা সবাই তো আপনারা জানেন, সেজন্য নতুন করে বলে সময় বাড়াতে চাই না। এদের কথার মধ্যে চলে আসি। কিছু ছেলে, ওরা এসেছে মূলত ইরার কাছে। সামনে এসেই, ইরা, কি করো? জামাইয়ের সাথে বসে বসে কথা বলছি, দেখছিস না চোখে? আরে রাগ করছো কেন? আমি জানি তোমার কোনো জামাই থাকার তো দূরের কথা, কোনো বয়ফ্রেন্ডও নেই তোমার। তাহলে কেন শুধু শুধু আমার থেকে দূরে সরে যেতে চাইছো বলো তো? দেখ রবিন, তোকে আমি পছন্দ তো দূরের কথা, তোকে আমার সহ্যও হয় না, সেজন্য খারাপ কোনো কিছু হয়ে যাওয়ার আগে এখান থেকে যা। যদি তুমি আপোষে না যেতে চাও, আমি তোমাকে জোর করে হলেও নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি তুই? আমার গেস্ট হাউসে। এই বলে ইরার হাত ধরতে যাবে, তখনই আকাশ রবিনের হাত ধরে ফেলে। এতে রবিন আর ওর বন্ধুরা অবাক হয়, কেননা রবিনের বাবা অনেক পাওয়ারফুল একজন লোক, সেজন্য রবিনের সাথে কেউ পাঙ্গা নেয় না। কিন্তু আকাশ তো না জেনেই রবিনের হাত ধরে ফেলেছে, সেজন্য তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস। তোর নিজেরও তো কম সাহস না, তুই কেন ওর হাত ধরতে চেয়েছিস? তুই কি জানিস আমি কে? আগে পরিচয় বল। আকাশ থাক না, ওর ব্যাপারে কোনো কিছু জানতে হবে না। আচ্ছা ইরা, তুই তো আমার ব্যাপারে সব কিছু জানিস, তাহলে তুই কেন ওকে বলছিস না আমি কতটা পাওয়ারফুল? দেখ রবিন, তোর বাবা পাওয়ারফুল বলে তুই যা খুশি তা করবি, তা কিন্তু হবে না। তোর মতো একটা খারাপ ছেলের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। কি এত বড় কথা? সেজন্য ভালো হবে তুই এখান থেকে যা। রবিন কোনো কথা না বলে ইরাকে খারাপ ভাষায় গালি দিতে যাবে, তখনই আকাশ উল্টেও রবিনকে দুটো থাপ্পড় দেয়।
যা ওখানে থাকা বাকিরা দেখে অবাক হয়। তুই কি জানিস আমার বাবাকে? কে তোর বাবা শুনি? রবিন ওর বাবার নাম বললে আকাশ সে নাম শুনে হাসতে থাকে। কেন হাসতে থাকে তা আপনারা পরেও জানতে পারবেন। আকাশকে এভাবে হাসতে দেখে বুঝেছি, তোকে এখানেই একটা শিক্ষা দিতে হবে। ওই তোরা ধর একে, ওকে মাঠে নিয়ে চল। রবিন, এরকমটা করিস না। হয় তুই আমার সাথে ডেটে যাবি, নয়তো আমি ওকে আজকে সবার সামনে ওকে প্রথমে উলঙ্গ করব, তারপর উলঙ্গ অবস্থায় ওকে মারব। রবিনের কথায় আকাশের মাথা এতটাই গরম হয়ে যায় যা বলার বাহিরে। এইদিকে ইরা তো কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়তে থাকে। আকাশ নিজেকে আর ধরে রাখতে পারেনি। আকাশকে যে ছেলেগুলো ধরে রেখেছিল ওদের সবাইকে এক এক করে মারতে থাকে। 30 সেকেন্ডে ওদেরকে মাটিতে শোয়ায়। তা ওরা 5 জন ছিল। আসলে আকাশ ওদের একজনকে একটা করে মার দেয়, যার ফলে ওরা সেখান থেকে উঠে আসবে সেটা ওদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এইদিকে রবিন তো ভয় পায়। তোর অনেক শখ তাই না? আজকে সেটা আমি পূরণ করে দিচ্ছি। এই বলে প্রথমে রবিনকে ধরে, তারপর ওর শরীর থেকে এক এক করে সব পোশাক ছিঁড়ে ফেলে। এক কথায় রবিন আকাশকে যেভাবে বলেছিল আকাশও ঠিক সেইভাবেই করতে থাকে। ভার্সিটিতে থাকা সবাই চোখে হাত দেয় লজ্জায়। একটা বেল দিয়ে রবিনের পা বেঁধে রাখে যেন উঠে দৌড় না দিতে পারে। এখন কেমন লাগছে? প্লিজ ভাই, আমাকে ছেড়ে দে। আমি যদি তোকে সেম কথাটা বলতাম তুই কি শুনতি আমার কথা? সেজন্য আমি কেন তোর কথা শুনবো বল? দেখ ভাই, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আর এরকমটা করব না। এরা ক্যান্টিন থেকে মরিচের গুঁড়ো নিয়ে আসো। ওইগুলো দিয়ে কি হবে? তুমি আনো, তারপর বলছি। ইরা মরিচ গুঁড়ো আনতে থাকে। ততক্ষণে আকাশ বেল দিয়ে রবিনকে ইচ্ছে মতন মারতে থাকে। এইদিকে ইরা মরিচের প্যাকেট হাতে দেয়, তারপর সেই মরিচগুলো রবিনের শরীরের উপর ঢালতে থাকে। এতে মারের দাগ, তার উপর মরিচের জ্বালা। এক কথায় রবিনের চিৎকার পুরো ভার্সিটি শোনা যাচ্ছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। কেননা এতদিন রবিন পুরো ভার্সিটিতে থাকা সবাইকে অনেক জ্বালিয়েছে, সেজন্য সবাই দেখতে থাকে। এইদিকে রবিনের কান্নায় অবস্থা শেষ। এই নে, তোর বাবাকে কল দিয়ে বল এখানে এসে যেন নিয়ে যায় তোকে। রবিন যন্ত্রণায় ঠিক মতন মোবাইলে কিছুই দিচ্ছে না, তাও ওর বাবাকে কল দিয়ে বলতে থাকে। এইদিকে ইরা, তুমি তাহলে বাসায় যাও। কিন্তু তোমার কি হবে? ওর বাবা আসলে তো তোমাকে মেরেই ফেলবে, সেজন্য তুমিও আমার সাথে আসো। কিন্তু কেন? আমি কোনো কথা শুনতে চাই না। তোমাকে এভাবে বিপদে ফেলে আমি যেতে পারবো না। আকাশ না চাইতো ইরা জোর করে আকাশকে নিয়ে গাড়িতে বসে আর নিয়ে যেতে থাকে ওদের বাসায়। এইদিকে বাসায় এসে কলিং বেল দিতে ইরার মা দরজা খুলে দেয়। ইরা, তুই বিয়ে করে জামাই নিয়ে একেবারে চলে এসেছিস? আমরা তোকে বিয়ের কথা বলেছি, তুই আমাদের একবার তো বলতে পারতি তুই কাউকে পছন্দ করিস, তাহলে তার সাথে তোর বিয়ে দিতাম। কিন্তু তুই আমাদের না জানে এরকম একটা কাজ করলি। উফ মা, তুমি না জেনে এতগুলো কথা বলে দিলে। এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরেও আসবো? তোরা রুমে যা, আমি তোদের খাবার নিয়ে আসতেছি। যাও জামাই, ওর সাথে রুমে যাও। আকাশ কিছু বলতে যাবে, তখন ইরা ইশারা করে থামিয়ে দেয়। ইরার পেছনে পেছনে রুমে আসে। আচ্ছা, আন্টির মাথায় কি সমস্যা আছে? উল্টোপাল্টা কথা বলছো কেন? তাহলে আমাকে দেখে এরকম করলো কেন? আসলে বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছে। পরে আমি বলেছি যদি বিয়ে করি আমার পছন্দের করব। সেজন্য ওনাদের বলেছি আমার জন্য কোনো ছেলে যেন না দেখে। কিন্তু কে শোনে কার কথা? বাবা একটা ছেলেকে 3 দিন আগে আসার জন্য বলেছিল। আমি শুনতে পেয়ে অনেক কথাই বাবা মাকে বলেছি। রাগের মাথায় এটাও বলেছি আমি 3-4 দিনের ভেতরে বিয়ে করে জামাই নিয়ে আসবো একসাথে এই বাড়িতে। আজকে সে অর্থে 4 দিন। সেই জন্য মা ভেবেছে আমি সত্যি সত্যি বিয়ে করে এসেছি। ঘটনা তাহলে এই ব্যাপার? তবে একটা কথা, বাবা মাকে এখন সত্যিটা বলার দরকার নেই। কেন কেন? একে তো রবিনের বাবা তোমাকে পুরো শহরে খুঁজতে থাকবে, সেজন্য তুমি বরং এই বাড়িতে 3-4 দিন জামাই আদর খাও। তারপর পরিস্থিতি ঠিক হয়ে আসলে তুমি আবার তোমার বাসায় চলে যেও। আমি তখন বাবা মাকে সবটা বলে দিয়ে বুঝিয়ে দেব।
পরে যদি কোনো ঝামেলা হয় তখন কিন্তু আবার দোষ দিতে পারবে না। আরে না, তোমাকে কোনো দোষ দেবে না। এখন তুমি ফ্রেশ হয়ে আসো, নিচে নেমে খেয়ে নেবে। ঠিক আছে, যাচ্ছি তাহলে। এইদিকে ওরা দুজনেই ফ্রেশ হয়ে নিচে নামে। ততক্ষণে ইরার বাবা আর মা ওনারা কথা বলতে থাকে। ইরাকে নিচে নামতে দেখে, হেমনটা কেন করলি? তোর পছন্দের কথা তো আমাদের জানাতে পারতি। আচ্ছা, এখন ছেলে কি তোমাদের পছন্দ হয়নি? ছেলে তো মাশাল্লাহ অনেক সুন্দর, আর শরীরও ফিট আছে। তা ছেলে কি করে? এই তো ছোটখাটো একটা কোম্পানিতে জব করে। তাহলে ওকে বলিও সে জব ছেড়ে দেওয়ার জন্য। কেন বাবা? তাহলে আমার কোম্পানিতে আমার সাথে কাজ করবে। তাছাড়া এরপর তো ওকেই সবটা দেখতে হবে। ঠিক আছে, আমি বলে দেব। তারপর পরিবারে কে কে আছে? এই তো কেউ নেই ওর পরিবারে, ও এতিম। কি উল্টোপাল্টা বলছো? আপাতত চুপ থাকো। তোমরা কি নিয়ে এত ফুসফাস করছো? তেমন কিছুই না আঙ্কেল। এখন তো তুমি আমার মেয়ের জামাই, আমি তোমার শ্বশুর হই, সেজন্য আমাকে বাবা বলে ডাকবে। জি আঙ্কেল, সরি বাবা। এরপর এরা খেতে চলে যায় নিজেদের রুমে। এখন আমরা ঘুরে আসি রবিনের কাছ থেকে। বেচারা না জানি কতক্ষণ ধরে এভাবে পড়ে আছে মার খেয়ে। খোঁজ খবর না নিলে তো বলবেন লেখকের কোনো মায়াদয়া নেই, মেরেছেন আবার একটু খবরও নেয়নি। এইদিকে রবিনের বাবা অ্যাম্বুলেন্স নিয়ে আসে ভার্সিটিতে। ওখানে রবিনের এরকম অবস্থা দেখে ওর বাবা তো লজ্জা শেষ। তাড়াতাড়ি করে কিছু লোক দিয়ে রবিনকে হসপিটালে পাঠিয়ে দেয়। উনি ওখান থেকেই। কে মেরেছে আমার ছেলে? এইদিকে সবাই চুপচাপ। আর আপনারা ঠিকই ধরেছেন, জাফর ইকবাল হলো রবিনের বাবা। আর এই সেই জাফর যার কাছে আকাশ এসেছিল বডিগার্ডের চাকরির জন্য, সাথে নিজের কাজটাও করার জন্য। সবাইকে চুপ থাকতে দেখে, সবাই চুপ কেন? বিশ্বাস করুন আঙ্কেল, একটা ছেলে ওদের মেরেছে, কিন্তু এর আগে আমরা ওই ছেলেকে এখানে দেখিনি। কেউ কি ভিডিও করনি? আঙ্কেল, এরকম দৃশ্য দেখার পরে ভিডিও করার ইচ্ছে কি থাকে? ঠিক আছে, আমি তো শেষ দেখেই ছাড়ব। উনি বের হবে তখনই, আঙ্কেল, আমি একটা ছবি উঠিয়েছিলাম, কিন্তু সেখানে ছেলেটাকে দেখা যাচ্ছে না। কই দেখি তো। জাফর ইকবাল ছবি দেখতে থাকে, কিন্তু কোনোভাবেই কিছু বুঝে উঠতে পারছে না, কেননা ছবির মধ্যে চেহারা ঠিক মতন দেখা যাচ্ছে না। সেজন্য উনি রাগে মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। এতে করে ছেলেটি ভয় পায়। ভয়ে কোনো কিছু বলেনি। যাওয়ার সময় ছেলেটি 15,000 টাকা দিয়ে যায়। নতুন মোবাইল কিনে নিবি। এই বলে উনি চলে আসে হসপিটালে। ওখানে ডাক্তার তো রবিনের চিকিৎসা করতে থাকে। চিকিৎসা করা হলে, ডক্টর, আমার ছেলে এখন কেমন আছে? এখন ভালো আছে। শরীরে বেল্ট দিয়ে মেরে তারপর মরিচ দেওয়ার ফলে শরীর লাল হয়ে যায়। তবে একটা কথা, বেল্টের দাগগুলো কিন্তু থেকে যাবে, ওইগুলো সহজে যাবে না। তাও আমরা চেষ্টা করব এটার জন্য কোনো ক্রিম বা চিকিৎসা আছে কিনা, যদি থাকে তাহলে ওইটা ইউজ করতে পারবে। ধন্যবাদ ডক্টর। তবে ও সুস্থ হতে 1 সপ্তাহ লেগে যাবে। শরীর অনেক জ্বালা করবো, সেজন্য আমরা জ্বালা কমানোর জন্য ইঞ্জেকশন দেব, আর ঘা শুকানোর জন্য ট্যাবলেট দিলাম। 2 দিন হসপিটালে রাখতে হবে, এরপর নিয়ে যেতে পারবেন। আপাতত আমরা ওকে ঘুমের ওষুধ দিয়েছি, এখন ঘুমাচ্ছে। ঠিক আছে ডক্টর, তবে এরপর আর কোনো ভয় নেই তো? ভয়ের কোনো কিছু নেই, এরপর ঠিক হয়ে যাবে, শুধু দাগগুলো যাবে না। আচ্ছা, আপনি দাগগুলো যাওয়ার জন্য যা যা করতে হয় সে সবের ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। এইদিকে খবর তো দেখলেন, এখন দেখি রাত তো হয়ে গেছে। আকাশ ও শ্বশুর বাড়িতে কি করতেছে তা আমরা দেখে আসি। রাতে ওরা খাবার খেয়ে রুমে চলে আসে। তখন, নিচে আমি বিছানা করে দিচ্ছি, নিচে ঘুমাবে। আমি না তোমার স্বামী? দেখো, একে তো আমি তোমার উপকার করতেছি, অন্যদিকে তুমি সেটার ফায়দা তুলতেছ। আরে আমি তো মজা করছি। আচ্ছা আমি নিচে ঘুমাই, তবে একটা কথা। কি কথা শুনি? ভুলেও আমার পাশে এসে আবার শুয়ে পড়ো না। আমার কি ঢাকা পড়েছে? বলা তো যায় না, পড়তেও পারে। ফালতু দুশ্চিন্তা মাথায় না এনে ঘুমাও। ঠিক আছে। এদিকে ওরা ঘুমিয়ে পড়ে। রাত 3টা বাজে। বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। এতে ইরার ঘুম ভেঙে যায়।
ইরা বিদ্যুৎ চমকালে মোটামুটি ভয় পায়, সেজন্য উঠে ওর মায়ের রুমে আসে। এসে দরজায় নক করতে থাকে। কিছুক্ষণ পর ওর মা এসে দরজা খুলে দেয়। কি হয়েছে, ডাকছিস কেন? দেখছো না বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। তো আমি কি করব? তুমি তো জানো আমি বিদ্যুৎ চমকালে ভয় পাই কিছুটা, সেজন্য আগের মতো তোমার পাশে এসে ঘুমাই। এখন তোর বিয়ে হয়েছে, তার উপর আকাশ আছে তোর পাশে। ও থাকলে একা একা কেন লাগবে? আমাকে যেমন জড়িয়ে ধরে ঘুমাস, ওকেও তো তেমন করে জড়িয়ে ধরে ঘুমা। তোমাদের সাথেই ঘুমাই। জামাইকে একা রেখে এখানে ঘুমাতে হবে না, যা তো এখন। এইদিকে ইরা আবার রুমে আসে। এসে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে, কিন্তু ইরা তো ভয় পাচ্ছে। সেজন্য অন্য কোনো উপায় না পেয়ে আকাশের পাশে শুয়ে পড়ে, তারপর জড়িয়ে ধরে রাখে যেন ভয় না থাকে। এভাবে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। এইদিকে সকালে আকাশ চোখ মেলে তাকিয়ে দেখে ইরা ওর সামনে, সেজন্য আশেপাশে চেক করতে থাকে। আমি তো আমার সীমানায় আছি, তাহলে ও কেন নিচে নামলো? নামলো তো নামলো, তাই বলে এভাবে শরীরে পা তুলে দিয়ে জড়িয়ে ধরে কেউ কি ঘুমায়? এই তো দেখি পুরাই আজব একটা মেয়ে। কিন্তু আমাকে এখন উঠলে তো হবে না, আমি বরং ঘুমের ভান ধরে শুয়ে থাকি। আগে ও জেগে নিজের মতো করে উঠে যাক, তারপরে আমি উঠবো। এইদিকে ইরা নড়াচড়া শুরু করতেই আকাশ আবারও ঘুমের ভান ধরে রাখে। এইদিকে ইরা নিজেকে এরকম অবস্থায় দেখে একটু অবাক হয়, তারপর রাতের পরিস্থিতি মনে করতে থাকে। হায় আল্লাহ, কি করলাম আমি? এভাবে ওর সাথে সারা রাত ছিলাম। আল্লাহ না জানি আমার কোনো সর্বনাশ না করে ফেলেছে। এই বলে আস্তে করে উঠে তারপর আয়নার সামনে এসে চেক করে কোনো নিশানা আছে কি না শরীরে। কিন্তু ইরার তো নিজের শরীরে কোনো নিশানাই পায়নি, তবে আকাশের শরীরে নিশানা দেখতে পায়। হাই, এটা কি করলাম আমি এই ঘুমের মধ্যে ওর সাথে? ও যদি বুঝতে পারে, আমি তো মুখটাও দেখাতে পারবো না। ও ওঠার আগেই আমি এখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ি। এই বলে উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে যায়, গোসল করে আসে, দেখে আকাশ বসে আছে। যদিও আকাশ নিজেও জানে না ওর সাথে কিছু যে হয়েছিল। বসে না থেকে গোসলে যাও। আমি কেন গোসলে যাব? কি খবিস রে বাবা, তুমি কি গোসল করো না? কিন্তু আমি তো কোনো কিছুই আনি নাই, পরবো কি? বাবার থেকে লুঙ্গি নিয়ে আসি, তুমি বরং গোসলে যাও। ঠিক আছে, যাচ্ছি আমি। আকাশ গোসলে যায়। ইরা ওর বাবার থেকে লুঙ্গি নিয়ে রুমে আসে। এইদিকে আকাশ গোসল করতে থাকে, দরজা নক করে। এরপর দরজা একটু ফাঁকা করলে লুঙ্গি দিয়ে দেয়। অনেকটা সময় পর গোসল করে বের হয়। কিছুক্ষণ পর বের হয়ে আসে, তবে পুরো খালি শরীর দেখে ইরা তো পুরোই ফিদা। এমনভাবে তাকালো দেখে আকাশ লজ্জায় মুখে হাত দেয়। এটা কি হলো? মুখে হাত কেন? লজ্জা তো মেয়েরা পায়, ছেলেরা কবে থেকে পাওয়া শুরু করেছে? আসলে এই প্রথম কোনো মেয়ে আমাকে এরকম গেঞ্জি না পরা অবস্থায় দেখেছে। তাহলে তো শোধবোধ হয়ে গেল। কিসের? ওই দিন তুমি যেমন দেখেছো, আমিও আজকে দেখে নিলাম, সেই হিসাবে শোধবোধ হয়ে গেল। ও তাই বলো, কিন্তু আমি এরকম ভাবে বাইরে যাব কি করে? এই নাও টাওয়াল, এটা শরীরে জড়িয়ে নাও। আমি খাবার নিয়ে আসছি, তোমার শার্ট প্যান্ট এখানে দিয়ে দাও, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর দুজনে কাজ করতে থাকে। ইরা নিচে এসে খাবার নেয়। ওর মা কারণ জিজ্ঞেস করলে তখন কিছু একটা বলে, ওখান থেকে খাবার নিয়ে আসে। একটু পরে রুমে খাবার আনে। খাবার খেয়ে নাও। আমাকে খাইয়ে দাও। এই যে মিস্টার, আমি তোমার সত্যিকারের বউ না, বুঝলে, যে তোমাকে স্ত্রীর মতো সেবা দিব। তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, কি আর করার, নিজের খাবার নিজে খাচ্ছি। খাবার খেতে খেতে ওরা গল্প করতে থাকে। এইদিকে আকাশ বারান্দায় যায়, তখন ওর মোবাইলে কল আসে। সেই কল ইরা রিসিভ করে। ভাইয়া, কোথায় তুই? তোমার ভাই তো বারান্দায় বসে আছে। আপনি কে? ভাইয়ার ফোন আপনার কাছে কেন? আমি তোমার হবু ভাবি, বুঝলে। আপনি কি আমাকে চিনেন বা দেখেছেন কখনো? অবশ্যই চিনি, তুমি তো একবার আমাদের ভার্সিটিতে এসেছিলে তোমার ভাইয়ের সাথে। সত্যি তো? তা ভাবি, ভাইয়া বাসায় ফিরছে না। আপনারা কি কোথাও ঘুরতে গিয়েছে? ঘুরতে বলতে আমরা ধারের কাছে ঘুরতেছি। তাছাড়া তোমার ভাই আসলেই সকালে
রাতে কোথায় ছিল তাও জানি না। ভাইয়া তো এরকমই, মাসে 15 দিনও বাসায় থাকে না। তাহলে থাকে কোথায়? কোথায় থাকে সেটাও জানি না, কখনো জিজ্ঞেস করলে সেটা বলেও না। আচ্ছা চিন্তা করো না, 2 দিন পর ফিরে যাবে। ভাইয়াকে কল করেছি, আমার 3 দিন পরে ক্লাস, সেজন্য ভাইয়াকে আমার সাথে যেতে হবে। তোমার ভাই এমনিতেই যখন বাসায় ফিরবে তখন বলে দিও। আর হ্যাঁ, আমি যে তোমার সাথে কথা বলেছি সেটা যেন তোমার ভাই না জানে। তাহলে কল লগ থেকে আমার নাম্বারটা ডিলিট করে দাও, তাহলে ভাইয়া জানতে পারবে না। তুমি দেখি অনেক বুদ্ধিমতী। আচ্ছা ভাবি, রাখি তাহলে, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। এরপর সবটা ডিলিট করে দিয়ে মোবাইলটা রেখে দেয়। এইদিকে আকাশ বারান্দায় বসে আছে। অনেকটা সময় পর রুমে আসে, এসে মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এইদিকে ইরা তখনও ছিল না। অনেকটা সময় পর ইরা এসে দেখে আকাশ ঘুমাচ্ছে, সেজন্য কিছু না বলে চলে আসে নিচে, এসে ওর মায়ের সাথে রান্না করতে থাকে। অনেকটা সময় পর রুমে এসে দেখে এখনও ঘুমাচ্ছে, সেজন্য হাত দিয়ে জাগানোর চেষ্টা করলে ইরা হাত ধরে ফেলে, বুকের সাথে মিশিয়ে রাখে। এইদিকে ইরা যে হাতটা সরাবে সেটাও পাচ্ছে না। এইদিকে ইরার মা তো ডাকতেই থাকে, ইরা আর কতক্ষণ? এই তো 10 মিনিট। তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাবে তো। একটু অপেক্ষা করো। আকাশের থেকে ছুটবে কিভাবে সেটাই ভেবে পাচ্ছে না, সেজন্য একটু সুড়সুড়ি দেয়, এতে কাজ হয়ে যায়। হাতটা সরিয়ে কিছুটা পানি এনে আকাশের চোখে মারে, এতে ঘুমের মধ্যেই মা, তোমার মেয়ে আজকেও আমাকে পানি মেরেছে। এমন কথা শুনে ইরা হাসতে থাকে। এরকম কথা শুনে মনে হলো ঈশাও এরকমভাবে ঘুম ভাঙায়। এইদিকে চোখ মেলে ইরাকে দেখে, আমি কোথায়? দিনের বেলায় কি স্বপ্ন দেখেন? সত্যি কথা বলতে আমার ছোট বোন ছাড়া কেউ তো কখনো পানি মারেনি, সেজন্য ভেবেছিলাম ও মেরেছিল। তাহলে ফ্রেশ হয়ে নিচে আসুন, খাবার খেয়ে নেবেন। আচ্ছা, আমি তো এসে আপনাকে বিপদে ফেলে দিলাম। আপনাকে তো আমি এনেছি, তাহলে এত টেনশন কেন নিচ্ছেন? আপনার জন্য। আমার জন্য কেন? যখন ওনারা জানতে পারবে তখন তো কষ্ট পাবে। তাছাড়া একটা ছেলে আর মেয়ে একই রুমে এভাবে দিনের পর দিন থাকলে তো ওনারা অনেক কিছুই মনে করবে যখন সত্যিটা জানতে পারবে। বাবা মা এরকম কিছুই মনে করবেন না, সেজন্য চিন্তা করতে হবে না। আচ্ছা, ফ্রেশ হয়ে আসি। এইদিকে দেখতে দেখতে 4 দিন কেটে যায়। অন্যদিকে আম্মু তাড়াতাড়ি করো, মেয়ে দেখতে যেতে হবে তো। মেয়ে দেখতেই তো যাব। তুই এমনভাবে বলছিস যেন ওই মেয়েকেই বউ করে আনবি। হ্যাঁ সেটাই তো, সেজন্য তো এত কিছু আনলাম। এখন মা তুমি গহনাগুলো নিয়ে আসো, যেগুলো তুমি ভাবির জন্য বানিয়েছিলে। আরে মেয়ে না দেখে এত কিছু? তোমাদের যা বলেছি তা করো তো আগে। এইদিকে এনারা তো কিছু বুঝতে পারছে না, তাও ঈশার বকবকানিতে ওনাদের সবটা নিতে হয়েছে। বাকিটা সবটা নিয়ে মেয়ে দেখার জন্য ওনাদের বাড়িতে আসে, এসে ড্রয়িং রুমে বসে পড়ে। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আন্টি আমি ঈশা, আর ওনারা আমার বাবা মা। আসলে আমরা এসেছি আপনার মেয়েকে দেখার জন্য। আমার মেয়েকে দেখতে? কিন্তু কেন? আমার ছেলের জন্য দেখতে এসেছি। কিন্তু আমার মেয়ের তো 4 দিন আগেই বিয়ে হয়েছে। কি বলেন? ঈশা এখন কি করবি? আম্মু তুমি টেনশন করো না। আচ্ছা আন্টি, আমি কি ইরা আপুর সাথে একটু দেখা করতে পারি? কিন্তু ওর বিয়ে হওয়ার সত্ত্বেও। আন্টি শুধু 30 মিনিট কথা বলবো। ঠিক আছে চলো তাহলে। ইরার মা ঈশাকে নিয়ে রুমে আসে। এইদিকে ইরা রুমের মধ্যে বসে আছে। আকাশ তখন রুমে ছিল না, আসলে আকাশ ওদের বাসায় চলে গেছে। তখন ইরা, ইরা কোথায় তুই? হ্যাঁ আম্মু বলো। আর ওকে? তোর সাথে একটু কথা বলবো। ঠিক আছে তুমি যাও। আচ্ছা কথা শেষ হয়ে নিচে আসিস। ইরার মা নিচে যায়। এদিকে ঈশা তো ইরার দিকে তাকিয়ে আছে। ভাবি তুমি তো সত্যি অনেক সুন্দর। মানে কার ভাবি? ঈশা এরপর সবটা ইরাকে বলতে থাকে। ইরা তো শুনে অনেক খুশি হয়। এইদিকে ইরা পটাপট রেডি হয়ে ঈশার সাথে নিচে আসে, এসে ওখানে বসে পড়ে। আম্মু গহনাগুলো দাও। এই নে। কিন্তু কি করবি? আগে গহনাগুলো পরাই। এরপর গহনাগুলা ইরাকে পরাতে থাকে। ইরার বাবা মা তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। সবটা পরানো শেষে আচ্ছা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না।
সবটা পরে বলবো আন্টি। এখন বলো তো আপু আম্মু কেমন লাগছে? সত্যি অনেক মায়াবী মেয়েটা চেহারা, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। এতেও সমস্যা নেই। কি বলছেন? আমার মেয়ের জামাই থাকার সত্ত্বেও ওকে আবার বিয়ে দিব নাকি? দিবেন এই কারণে, কারণ যাকে ইরা আপু বিয়ে করেছে সেই ছেলেটা আমার ভাই, আর ওনারা আমার বাবা মা। ঈশার এমন কথা শুনে ইরার বাবা মা সাথে ঈশার বাবা মাও অবাক হয়। তবে আজকে যে ঈশা ওর বাবা মাকে নিয়ে আসবে এটা কিন্তু ইরা জানে না। এরপর ওনারা নিজেদের মধ্যে বাকি কথা বলে নিতে থাকে। দেখুন আঙ্কেল, ভাইয়ার বিয়েতে আমরা কেউ ছিলাম না, না আপনারা ছিলেন, সেজন্য ওনাদের নতুন করে আবার বিয়ে দিতে চাই আজকে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। এত কিছু একদিনে কিভাবে? আজকেই বিয়ে হলো, তাছাড়া ভাবি তো 3 মাস পরে পড়াশোনা শেষ হয়ে যাবে, তখন না হয় অনুষ্ঠান করে নিয়ে যাব। আচ্ছা, যা তোমাদের ভালো মনে হয়, কিন্তু তোমার ভাই? ভাইয়া তো আমার কথায় ওঠে আর বসে, কেননা ভাইয়া আমাকে অনেক ভালোবাসে। আমি ভাইয়াকে বলেছি আসার জন্য। আর আব্বু, তুমি কাজে নিয়ে এসো। বিয়াই চলেন, আমরা দুজনেই যাচ্ছি। জি চলুন। এইদিকে আকাশকে কল দিয়ে বলে। আকাশও এসে পড়ে। এসে দেখে ইরা বসে আছে। পরিবারের সবাইকে দেখে আকাশ তো অবাক হয়। এইদিকে বিয়ের বাকি কাজগুলো শেষ হয়ে যায়, শুধু কাবিনের টাকা আর আকাশ ইরার কবুল বলা বাকি। বিয়াই, কাবিন কত লিখবো? আপনার ছেলে কি করে তাও তো আমরা জানি না, তাছাড়া আপনার বাড়িও আমরা ঠিক মতো দেখিনি। কাবিন তো ছেলের সামর্থ্য অনুযায়ী দিতে হয়, সেজন্য জামাই যত টাকা বলবে ওই টাকায় আমরা রাজি। আমরা চাই না নিজের মেয়ে বলে অতিরিক্ত কাবিন করে ছেলেকে বোঝা বানিয়ে দিতে। কাবিনে তো একটা মেয়ের জীবনে নিঃসাধারণ করতে পারে না। সত্যি বিয়াই, আপনার কথায় আমি অনেক খুশি হয়েছি। আমার ছেলে যে আপনার মতো একজন ভালো লোক পেয়েছে, এর জন্য আমি অনেক খুশি। তা আমার ছেলে যখন রোজগার করে তখন ওই বলুক কাবিন কত হবে। তা আকাশ, কাবিন কত টাকা হলে তুমি পরিশোধ করতে পারবে? তুমি কাবিন 10 লক্ষ টাকা করো। যেদিন আমি অনুষ্ঠান করে ওকে নিয়ে যাব সেদিন ওর হাতে এই সবগুলো টাকা আমি দিয়ে দেব। এরপরও টাকাগুলো কোন কাজে ব্যবহার করবে তা সম্পূর্ণ ওর ইচ্ছে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম তোমার কথায়। তাহলে কাজী সাহেব, কাবিন 10 লক্ষ টাকা লিখবেন, আর উসুল বাবদ স্বর্ণ তো মোটামুটি সব মিলিয়ে 5 লক্ষ হবে। তাহলে বাকি টাকা লিখেন। না আঙ্কেল, স্বর্ণের বাহিরেই 10 লক্ষ টাকা কাবিন লিখুন, আমি সেসবটা টাকায় পরিশোধ করব। এরপর বাকি কথাবার্তার মাধ্যম দিয়ে বিয়ে হয়ে যায়। এরপর ওনারা খাবার খেয়ে নেয়। এইদিকে আকাশের পরিবার এবার যেতে চায়। তখন তা স্বর্ণগুলো তো নিয়ে যাবে? না আঙ্কেল, ওইগুলো এখন ভাবির, তাছাড়া এইগুলো ভাবির কাছেই থাকুক। আচ্ছা, সাবধানে যাও। আর হ্যাঁ, কালকে আপনারা ভাবিকে নিয়ে আসবেন আমাদের বাড়িতে, আমি ভাইয়াকে পাঠিয়ে দিব আপনাদের নিয়ে আসার জন্য। আচ্ছা, তাহলে সাবধানে যাও, আর তুমি মাঝে মাঝে আসিও আমাদের বাসায়। ঠিক আছে আঙ্কেল। এইদিকে আকাশ ওর পরিবারকে নিয়ে চলে যেতে থাকে। এইদিকে আকাশ তো অনেক খুশি ঈশার উপরে। সত্যি ঈশা, তোর উপরে আমি অনেক খুশি। দেখ ভাইয়া, তুই যেমন আমার সুখের চিন্তা করিস, তেমনি আমারও তো চিন্তা হয় তোর সুখের জন্য। তাছাড়া এখন তুই আর আব্বু বাজারে যাবি, ওনাদের দাওয়াত দিয়ে এসেছি, সেজন্য বাজার করে নিয়ে আসবি। আমি আর মা তাহলে বাসায় গেলাম। কি আর করবে, আকাশ আর ওর বাবা বাজারে যায়। রাতে বাজার করে বাসায় ফিরে। এরপর ঈশা ওর মার সাথে কাজের বুয়া ও 3 জন কিছু তৈরি করে মোটামুটি রাখে, যেন কাল লেট না হয়। এইদিকে সকাল 10টায় আকাশকে পাঠিয়ে দেয় ইরাদের বাসায়। এইদিকে ইরা তো শাড়ি পরতে পারে না, সেজন্য আকাশ শাড়ি পরিয়ে দিতে থাকে। কি ব্যাপার, এর আগে কোনো মেয়েকে শাড়ি পরতে? আমি কখন কাকে শাড়ি পরিয়েছি? এত সুন্দর করে পরালে তো সেজন্য। আচ্ছা, গহনাগুলো পরে যাব? হ্যাঁ, পরো। ঠিক আছে। এদের নিয়ে আকাশ রওনা দেয়। এইদিকে 11টার ভেতরে সব কাজ শেষ। ঈশা ওর রুমে গিয়ে নিজেও সাজতে থাকে। এইদিকে আকাশের বাড়ি দেখে ইরার বাবা মা অনেক পছন্দ হয়।
তারপর ওনারা ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকে। এইদিকে ঈশা নিচে নামে। তখন ঈশাকে দেখে ইরা আর ওর বাবা মা অবাক। এগুলো তো ঠিকই এবার মতোই। আসলে আব্বু সেম ডিজাইন সেম ওজনের বানিয়েছে, আমার জন্য এক সেট আর তোমার জন্য এক সেট। সত্যি ঈশা, তুমি অনেক লাকি যে ওনাদের মতো বাবা মা আর ভাই পেয়েছো। একটু পর দুপুর হয়ে আসে। এইদিকে রাফিক চৌধুরী আসে। আকাশ ওনার সাথে বাকিদের পরিচয় করিয়ে দেয়। এরপর খাওয়া শেষ হলে ঈশাকে ইরাকে নিয়ে আকাশের রুমে আসে। এসে পুরো রুমটা দেখায়। বিকেলে যে যার মতন বাসায় চলে যায়। এইদিকে আকাশ রাফিক চৌধুরীর সাথে অফিসে আসে। আকাশ, জাফরের ছেলের ব্যাপারে কি জানো? ওকে তো আমি এরকম করেছি। কিন্তু কেন করতে গেলে? এর পিছনে কারণ আছে। আচ্ছা থাক এখন সেসব কথা। এখন এটা বলুন, কোনো কিছু কি জানতে পেরেছেন? পেরেছি, তবে পুলিশ অফিসারের ব্যাপারটা তো হাতে নাতে ধরতে হবে। যেদিন ওকে টাকা দেব সবকিছু ভিডিও করে রাখবো, তাহলেই হবে। তাহলে এদের কবে ধরবো? 3 দিন পরেই। ঠিক আছে। এইদিকে সব কাজ শেষ। রাতে বাসায় ফিরে পরের দিন আকাশ ঈশা দুজনেই আসে ভার্সিটিতে, কেননা ঈশা কিছু কাজ আছে সেই জন্য। এইদিকে রিয়া নিহা আকাশকে দেখতে পায়। পিছনে দেখ। পিছনে কি? আরে ওই ছেলেটা এসেছে যাকে দেখে আমরা দুজনেই প্রেমে পড়েছি। কোন ছেলের কথা বলছিস তোরা? পিছনে তো তাকিয়ে দেখ, একটা মেয়েকে নিয়ে আসতেছে। এরপর ইরা পিছনে ফিরে তাকায়। তাকিয়ে দেখে আকাশকে, সেজন্য মুখে একটা মিষ্টি হাসি আনে। কিন্তু নিহা রিয়ার ভাবসাব ভালো লাগছে না মোটেও, সেজন্য এরকম ভাবে তাকিয়ে আছিস, মনে হচ্ছে জীবনে কখনো ছেলে দেখিসনি। ছেলে তো অনেক দেখেছি, কিন্তু এর মতো তো দেখিনি। তোরা বস, আমি একটু কথা বলে আসছি। কথাটা বলেই নিহা তো দৌড় দেয়, কিন্তু নিজেকে সামলাতে না পেরে আকাশ ওর উপরে এসে পড়ে। এতে ইরা তো আরো বেশি জেলাস হয়। এইদিকে কোনো মতে উঠে দাঁড়ায়। আসলে নিজেকে সামলাতে না পেরে। বুঝতে পেরেছি। দেখুন আমার কাজ আছে, বোনকে নিয়ে স্যারের কাছে যেতে হবে। অনেক কিউট তো আপনার বোন। ভাইয়া, উনি কে? আমি তো চিনি না, চল দেরি হয়ে যাচ্ছে। আকাশ এটা জানে না নিহা যে ইরার বান্ধবী, আর ইরাও যে এখানে আছে সেটাও জানে না। এইদিকে নিহা মন খারাপ করে ওদের কাছে আসে। থাক, মন খারাপ করিস না, তোর কপালে নেই বুঝলি। তাছাড়া ওর জন্য দেখেই ভয় পেয়েছে। আমি তো মাত্র 65 কেজি। আচ্ছা, আমি একবার ট্রাই করব নাকি? করে দেখতে পারিস। তাহলে যাই, কেমন? ও তো চলে গিয়েছে স্যারের রুমে। এবার কোন স্যারের রুমে গিয়েছে তা তো জানি না। মনটাই করে দিলি। এইদিকে ওরা আড্ডা দিতে থাকে। অন্যদিকে আকাশ স্যারের সাথে কথা বলে কিভাবে কি নিতে হবে সেসব কিছু উনি বলে দেয়। অন্যদিকে জাফর ইকবাল খবর পায় যে আকাশ ভার্সিটিতে আসে, সেজন্য উনি লোক পাঠিয়ে দেয়। ওরা তো আকাশের ছবি সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে, কিন্তু ছবি ওরা রিয়াকেও দেখায়। এই ছেলেকে কি চিনিস? কিছুক্ষণ আগে তো দেখা হয়েছে। কোন দিকে গেছে? নাম কি ছেলেটার? নাম তো জানি না, তাছাড়া আজকেই তো দেখা হয়েছে। বলল তো স্যারের সাথে দেখা করবে। কিন্তু আপনারা কারা? এসেছি ওকে খুঁজতে, কাজ ছিল। এইদিকে রিয়াকে কথা বলতে দেখে ইরা জিজ্ঞেস করে, কেননা ওদের দেখে ইরার সন্দেহ হয়। তারপর রিয়া যা বলল তা শুনে ইরা তো ঘাবড়ে যায়। আকাশকে কল দিয়ে ব্যাপারটা জানায়। তুমি ক্যান্টিনে থাকো, আমি ঈশাকে তোমার কাছে পাঠাচ্ছি। তুমি ঈশার খেয়াল রেখো। কিন্তু তুমি কি করবে? আমি তো ওদের নিয়ে সাথে একটু মারামারি করে নেব। তোমার যদি কিছু হয়ে যায়? চিন্তা করো না, আমার কিছুই হবে না। আমার চিন্তা ঈশাকে নিয়ে। কোনোভাবে ঈশা যেন ক্যান্টিন থেকে বের না হয়। আচ্ছা, তুমি তাও পাঠাও। এরপর ঈশাকে ইরার কথা বলে। ঈশা তো শুনে খুশি হয়, কেননা ওর ভাবি এই ভার্সিটিতে পড়ে, সেজন্য। আচ্ছা, আমি ভাবির সাথে দেখা করি, তুই কাজ সেরে নে। আমি না বলা অবধি কিন্তু ইরার কাছ থেকে আসবি না। আর হ্যাঁ, ইরা যে তোর ভাবি এটা যেন কেউ না জানে। বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, তুই তাহলে কাজ শেষ হলে কল দিস, আমি গেলাম। এইদিকে ঈশা ক্যান্টিনে আসে। ইরাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। এইদিকে রিয়া আর নিহা অবাক হয়, কেননা এই মেয়ে তো আকাশের সাথে ছিল, সেজন্য।
এইদিকে ঈশার জন্য অনেক কিছু অর্ডার করে। ওরা চারজনে খেতে বসে, কিন্তু ইরার তো চিন্তা হচ্ছে আকাশকে নিয়ে। কিছুক্ষণ পর ওরা আকাশকে দেখতে পায়, কেননা ইচ্ছে করেই ওদের ভার্সিটিতে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসে। কেরে, তোকে এত সহজে পেয়ে যাব তা তো ভাবতেও পারিনি। আমিও সেম। মানে কি বুঝলাম না। মানে পরে বুঝতে পারবি। এখন তো তোরা এসেছিস আমাকে মারার জন্য, তাহলে শুধু শুধু তোরা সময় নষ্ট করছিস কেন বলতো? আমার কিন্তু সময়ের অনেক দাম আছে। তোদের মেরে আমাকে আবার বাসায় যেতে হবে। হে, ছেলে বলে কি ও নাকি আমাকে 12 জনকে একসাথে মারবে? মনে হয় ভয়ে পাগল হয়ে গেছে। দেখ, সময় নেই হাতে। কার কাছে কি আছে সব বাহির করে নে, তাহলে একসাথে সবটা কাজে লাগাতে পারবো। তোদের কাছে যা কিছু আছে সব বার কর। ওকে কিভাবে মেরে ফেলা যায় সেটাই এখন দেখতে হবে। এরপর শুরু হলো মারামারি। অন্যদিকে ইরা তো ওদের নিয়ে খাচ্ছে, কিন্তু মন তো আকাশের পরিস্থিতির উপর। 10 মিনিট পার হয়ে যায়, কিন্তু আকাশের এখনো কোনো খোঁজ বা কল নেই। এভাবে 20 মিনিট হয়ে যায়। এবার চুপ থাকতে না পেরে কল দেয়। এদিকে কল রিসিভ করে। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তুমি একটা কাজ করো, ঈশাকে নিয়ে তোমাদের বাসায় চলে যাও। আর তুমি? আমি সময় মতো কল দিয়ে যোগাযোগ করে নেব। ঠিক আছে ঈশা, চলো আমরা এখন উঠি। কিন্তু ভাইয়া। তোমার ভাই চলে আসবে, এখন চলো আমার সাথে। আচ্ছা চলো তাহলে। ইরা ওর বান্ধবীকে বলে ওখান থেকে উঠে যায়। এইদিকে আকাশের মারামারি এখনও চলছে, কেননা ওদের যতই পারে না কেন ওরা একটু দুর্বল হয়ে যাচ্ছে। এইদিকে চাকু দিয়েও আঘাত করছে না, করলে তো ঝামেলা, সেজন্য। তাও মোটামুটি 20 মিনিট ওদের মাটিতে শুইয়ে দেয়। তারপর চলে আসে লাইব্রেরিতে, কেননা ওখানেই ড্রাগসের কারবার চলে। পোলাপান বইয়ের ভেতরে কাটে, সেজন্য প্যাকেট লুকিয়ে রাখে, সেজন্য ওই সব বই খুঁজতে থাকে। ওইদিকে ঈশাকে দেখে ইরার বাবা মা খুশি। ইরা, ওকে কোথায় পেলে? আম্মু, ঈশা আমার ভার্সিটিতেই পড়ে, দেখা হলো সেই জন্য নিয়ে আসলাম। আচ্ছা, ওকে নিয়ে উপরে যা, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মু। এরা তো উপরে যায়। এইদিকে লাইব্রেরিতে বইগুলো দেখতে থাকে, তাও কোনো কিছু পাচ্ছে না। তখনই একটা ছেলের উপর আকাশের চোখ পড়ে। ছেলেরার দিকে তাকিয়ে একটু খটকা লাগে আকাশে। এই ছেলে, এই দিকে আয়। কে আপনি? আমাকে কেন ডাকলেন? আমি ভার্সিটির নতুন পিয়ন। তো লাইব্রেরিতে আপনার কি কাজ? তোকে কি বলতে হবে কি কাজ আমার? তাছাড়া তোর হাতে এটা কি? কই কি? এটা তো এমনিতে একটা কাগজ। দেখি তো কিসের কাগজ। কাগজটা হাতে দিয়ে পড়তে থাকে। কয়েকটা বইয়ের নাম চোখে পড়ে, সেজন্য ওই বইগুলো চেক করতে থাকে। ওখান থেকে একটা বই বের করে, তখন ওখানে ড্রাগস লুকানো পায়। এইসব দেখে ছেলেটা পালাতে যাবে, তখনই ওকে কৌশলে অজ্ঞান করে ফেলেন। এরপর ওই লিস্টে থাকা সবগুলো বই থেকে ড্রাগস নিয়ে নেয়। এরপর ছেলেটাকে নিয়ে চলে আসে অফিসে। ওকে কেন ধরে এনেছো? আকাশ রাফিক চৌধুরীকে সবটা বলতে থাকে। সবটা শুনে উনি যা বুঝার বুঝে ফেলে। তুমি তাহলে যাও, আমি বাকিটা দেখে নিচ্ছি। ঠিক আছে। এইদিকে আকাশের বাবা মা চিন্তা করছে না ঈশাকে নিয়ে, কেননা আকাশের সাথে ঈশা আছে বলে। এইদিকে বিকালে আকাশ একাই বাসায় ফিরে। তখন ওনারা জিজ্ঞেস করলে তখনই আকাশের মনে পড়ে, আসলে ঈশা ইরাদের বাসাতে গিয়েছে। আমি সন্ধ্যের পরে এসে নিয়ে আসব। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে খাবার খেয়ে সন্ধ্যায় ইরাদের বাসায় আসে। ওখানে আসার পর আকাশকে ওনারা অনেকবার থাকার জন্য বলে, কিন্তু আকাশ কোনোভাবেই থাকেনি। আজকে না, ঈশাকে বাসায় দিয়ে আসতে হবে। তাহলে তুমি আবার সময় করে আসিও। চিন্তা করো না ভাবি, ভাবি দেখবে সপ্তাহে 2-3 বার করে ঠিকই আসবে। বেশি পাকনা হয়ে গেছিস তুই আগে থেকে। ওখান থেকে চলে আসে। অন্যদিকে রাফিক চৌধুরী অনেক তথ্যই বের করতে পেরেছে। এরপর ওই সব লোককে তুলে আনা হয়। আকাশ সাহেব প্রমাণ হাতে আছে। তাহলে এমপির মতো বাকিদেরও গ্রেপ্তার করে নিয়ে নেন। তাছাড়া এবার এই মিশন শেষে আমি কিছুদিন ছুটি নেব। এরপর তোমাকে দেশের বাইরে যেতে হবে। কিন্তু স্যার কেন? আরেকটা মিশন আছে, সেজন্য তোমাকে যেতে হবে। স্যার, বিয়ে করে বউকেও সময় দিতে পারছি না।
আচ্ছা, আমি ওদের গ্রেপ্তার করতে থাকি। তুমি 2-3 দিনের একটা ব্রেক নাও, তারপর তোমার বউকে কোনোভাবে মিথ্যা বলে দাও তুমি দেশের বাইরে থাকবে। মোটামুটি 1 মাস লাগবে আসতে। তাছাড়া তুমি আস্তে আস্তে তখন আমার বউয়ের পরীক্ষাও শুরু হয়ে যাবে, এতে তোমার জন্য ভালো। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি। সন্ধ্যার পর আকাশ ইরাদের বাসায় আসে। প্রথমে নাস্তা করে, তারপর ইরাকে নিয়ে রুমে আসে। কি ব্যাপার, আমাকে ছাড়া থাকতে পারছো না বলে চলে এসেছো? আমিও সেজন্য আসিনি। তাহলে কেন এসেছো? আমার কাজের জন্য দেশের বাইরে যেতে হবে। কি বলো, তা কতদিন থাকবে? এই তো 20 দিনের বেশি তো লাগবেই। আর কয়েকটা দিন পরেই তো আমার পরীক্ষা। সমস্যা নেই, তুমি এই কটা দিন ভালো করে পড়াশোনা করো। তোমার পরীক্ষা যখন শুরু হবে হয়তো তার কয়েকটা দিন পরেই আমি ফিরে আসব। এরপর তোমার পরীক্ষা শেষ হলে তোমাকে একেবারের জন্য উঠিয়ে নিয়ে আসব। তাহলে তোমাকে ছাড়া 20 দিনের বেশি থাকতে হবে? সেটা তো লাগবেই। তাহলে বলছিলাম কি, বলো, শুনছি। আমি তোমার সাথে আজকে একান্ত কিছু মুহূর্ত কাটাতে চাই। যা হবে বিয়ের পরে। বিয়ের পরে মানে 1 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, এখন আবার কাকে বিয়ে করবি তুই? মানে আমি বলতে চেয়েছি তোমাকে একেবারে আমার বাসায় নিয়ে যাই, তারপর করলে হয় না? না, হয় না, আমার আজকেই লাগবে। তুমি তো থাকবে না, পরীক্ষার জন্য ব্যস্ত থাকবো, সময় তো পাবো না। ঠিক আছে। কথাটা বলে ইরাকে কোলে তুলে নেয়। এরপর কি হয়েছে তা আপনাদের এখন শুনতে হবে না। পরের দিন সকালে আকাশ ওনাদের থেকে বিদায় নিয়ে চলে আসে ওদের বাড়িতে আসে আকাশ ওর পরিবারকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কিন্তু তুমি হঠাৎ করে দেশে বাইরে কেন? কাজ ছিল কিছু। কিন্তু তুই যদি এতগুলো দিন পরে আসিস তাহলে বৌমা? ওকে আমি সবটা বুঝিয়ে এসেছি। তাছাড়া কয়েকটা দিন পরেই ওর পরীক্ষা শুরু হবে, পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। পড়াশোনা করলে তখন এইসব নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু যাবি কখন? এই তো কালকে যাব। আমি কি তোর জিনিসপত্র গুছিয়ে রাখবো? কাল সকালে গুছিয়ে রাখিস, আমি তো বিকেলের দিকে রওনা দেবো। ঠিক আছে ভাইয়া, তাই করব। এইদিকে আকাশ ঘুমানোর জন্য চলে যায়। এইদিকে পরের দিন সকালে রাফিক চৌধুরী, আবির আর বাকি টিম মিলে এক একজনের বাসায় এসে ওদের ধরতে থাকে। অন্যদিকে আকাশ টাকা নিয়ে আসে পুলিশ অফিসারের কাছে। এই যে আপনার জন্য টাকা এনেছি। এতগুলো টাকা পুলিশ স্টেশনে নিয়ে আসার কোনো দরকার ছিল কি? তাহলে আর কোথায় নিয়ে যাব? আপাতত তুমি পাশের ওই পার্কের পিছনে ওই বাগানে যাও, আমি ওখানে আসতেছি। ঠিক আছে স্যার। কল করে ওই জায়গায় সবাইকে আসতে বলে। পুলিশ অফিসার ওখানে আসে। সবটা এনেছো তো? চাইলে খুনে দেখতে পারেন। তা আর লাগবে না, এই বাক্সের মধ্যে টাকাগুলো দিয়ে দাও। আপনার টাকা আপনি নিয়ে নিন। পুলিশ অফিসার সবটা নিতে থাকে। এইদিকে সবকিছুর ভিডিও হতে থাকে। পুলিশ অফিসার ওখান থেকে যেতে থাকে। তখনই ওখান থেকে অনেককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। আকাশ, এই দেশে তোমার কাজ এখন শেষ। এমপি আর ওর সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করে নিছি। এইভাবে ওদের সবাইকে শাস্তি দেওয়ার পালা। তাহলে তোমার সন্ধ্যের পর বেরিয়ে পড়িও। এই বাঘের টিকটিক আর বাকি রিলেটিভস আছে, একটুকু চেক করে নিও। ঠিক আছে, আমি তাহলে চলি। তবে একটা কথা, আমি তো থাকবো না দেশে, আমার পরিবারের একটু খেয়াল রাখবেন। অবশ্যই রাখবো, কিন্তু তুমি তো এর আগেও অনেকবার দেশের বাইরে গিয়েছো, কিন্তু এরকম কথা তো বলনি। আমি তো যেতাম 3 থেকে 5 দিনের জন্য, কিন্তু এখন তো প্রায় 1 মাস থাকতে হবে। তাছাড়া এখন তো শত্রু আগের তুলনায় অনেক বেশি হয়েছে। চিন্তা করো না, তোমার পরিবার আর শ্বশুর বাড়ির নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। তাহলে চলি স্যার। সাবধানে যেও, কি হয় না হয় আমাকে জানাতে থাকবে। ঠিক আছে স্যার। ওখান থেকে চলে আসে। এইদিকে বিকেলে খাবার খেয়ে নেয়। সন্ধ্যা বের হওয়ার আগেই, আচ্ছা ঈশা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? তুই বরং তোর ভাবির কাছে চলে যা, তাহলে ওর সাথে ভার্সিটিতে যেতে পারবি। না ভাইয়া,
ভাবির সামনে পরীক্ষা, এরকম অবস্থায় ওনার সাথে থাকলে ওনারই পড়াশোনার ক্ষতি হবে। তুই একা একা ভার্সিটিতে যাবি কি করে? সমস্যা নেই, ক্লাস তো শুরু হবে 10টার পরে। এর ভিতরে বই থেকে শুরু করে বাকিটা নিয়ে নিব। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। সাবধানে যাস। সময় করে আমাদের আর বৌমা খোঁজ নিস। আচ্ছা মা, আসি। তারপর চলে আসে লন্ডন শহরে। ওখানে এসে পরিবার আর ইরাকে জানিয়ে দেয়। ওখানে আসার পর পরিচয় হয় মোহনের সাথে। মোহন এখানে কাজ করে, কিন্তু মোহনের এই কাজে আকাশ সাহায্য করবে। মোহন এখানকার পুলিশ অফিসার, রাফিক চৌধুরী পরিচিত, সেজন্য আকাশকে এখানে পাঠায়। এয়ারপোর্ট থেকে বের হচ্ছে তখনই, স্যার, আকাশ স্যার, আমি এখানে। তোমাকে তো চিনতে পারলাম না। আমি মোহন। রফিক স্যার আমার কাছ থেকে আপনাকে পাঠিয়েছে। কিন্তু স্যার তো বলেছিল যে পুলিশের চাকরি করে, কিন্তু আপনি তো। এই দেখুন পুলিশের কার্ড। আজকে আমার ছুটি, তাছাড়া ছুটির দিনে ইউনিফর্ম পরা নিষেধ, কিন্তু কোথায় অপরাধ হতে দেখলে সেটার উপর অ্যাকশন নিতে পারবো। বুঝতে পেরেছি। তা আমরা এখন কোথায় যাব? আপনাকে আমার বাসায় নিয়ে যাব, ওখানেই থাকবেন। ঠিক আছে, চলো তাহলে। মোহনের সাথে বাসায় আসে। এখানে এসে দেখে বাড়ি মোটামুটি ছোট, কেননা মোহন যেহেতু একা থাকে সেই হিসেবে ওর জন্য ঠিক আছে, বা 4 থেকে 5 জনের জন্য হলেও বাড়িটা ঠিক আছে। ভেতরে এসে একটা মেয়েকে দেখে তো অবাক হয়। তুমি না একা থাকো? আরে ও আমার স্ত্রী নদী, উনি আকাশ। 20 দিনের মতো এখানেই থাকবে, আর হ্যাঁ, আমাদের সাথেই কিন্তু খাবে। তুমি যখন এনেছো তখন ভালোই হবে তোমার বন্ধু, আমার কোনো অসুবিধা নেই। কবে বিয়ে করলে? এই তো 2 মাস হলো। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন, আমি রুম দেখিয়ে দিচ্ছি। এইদিকে ফ্রেশ হয়ে নিচে নামে। তারপর ওরা নাস্তা করতে করতে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এই প্রথম আমি কোনো ছেলেকে আমার বাসায় থাকার জন্য এনেছি। তাছাড়া রাফিক স্যার আপনার অনেক ভালো ভালো কথা বলেছে। আমি প্রথমে স্যারকে বলেছি আপনাকে হোটেলে রাখার জন্য, পরে স্যার আপনার ব্যাপারে বলল সবটা। সেসব শোনার পর আপনার আর হোটেলে রাখার ইচ্ছা হলো না। আসলে বুঝতেই তো পারছেন, বাসায় বউ থাকলে বন্ধুদের নিয়ে এসে আড্ডা দেওয়া যায়, কিন্তু তাকে রাখা যায় না। সেসব তো জানি। চিন্তা করবেন না, আপনি এখানেই থাকবেন, এখানেই খাবেন। আমার স্ত্রী আপনার জন্য খাবার রান্না করে রাখবে। তোমার স্ত্রী আমার বোনের মতো। ভাইয়া, আপনি তাহলে এখন রেস্ট করুন, আমরা একসাথে রাতের খাবারটা খেয়ে নেব। সমস্যা নেই। তাছাড়া আমার তো বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতে হবে। বেশিরভাগ সময় তো আমার সাথে আপনাকে কাটাতে হবে। তোমার সাথে কেন? আপনি তো এখানে তেমন কিছু চেনেন না। আমি লন্ডন শহরে এই নিয়ে 4 বার এসেছি। স্যার বলেছে তোমাকে নিয়ে এই কেসের ব্যাপারে কিছু সাহায্য করতে, এতে আমারও কাজ হয়ে যাবে। যাক, তাহলে ভালোই হয়। রাতে ওরা একসাথে খাবার খায় এবং আকাশ ওর রুমে এসে শুয়ে পড়ে। তারপর ইরার সাথে কথা বলতে থাকে। পরের দিন সকালে ওরা দুজনই বের হয়। এখন কোন দিকে যাব আমরা? আপাতত আমরা পুলিশ স্টেশনে যাব। ওখানে আপনার কি কাজ? এই 2 জন লোকের পুরো হিস্টোরি আমার জানতে হবে। আচ্ছা চলো তাহলে। মোহনের সাথে পুলিশ স্টেশনে আসে। ওরা দুজনেই ভেতরে আসে, সার্ভার রুমে আসে। ওখানে এসে ওদের দুজনের ছবি ওখানে থাকা পুলিশের হাতে দেয়। এই 2 জনের পুরো হিস্ট্রি আমরা যেন 2 ঘন্টার মধ্যে পাই। এত তাড়াতাড়ি হয়ে যাবে? এটা তো বাংলাদেশে নয়। এটা অবশ্যই ঠিক বলেছ। ততক্ষণ আমরা চলেন কথা বলতে থাকি আপনার চেম্বারে। ঠিক আছে, চলো তাহলে। মোহনের কেবিনে আসে। এসে ওরা কফি খায় আর গল্প করতে থাকে। তখন একটা লোক কান্না করতে করতে পুলিশ স্টেশনে আসে। ওনার হাতে একটা ছবি ছিল। লোকটার কান্না করতে দেখে, লোকটা এভাবে কান্না করছে কেন? আমি নিজেও তো বুঝতে পারছি না। ভেতরে ডেকে আনো। এই যে ভেতরে আসুন। লোকটা ভেতরে আসে, এসে বসে পড়ে চেয়ারে। তারপর ছবিটা মোহনের হাতে দেয়। আমার মেয়েকে কয়েকটা লোক তুলে নিয়ে গেছে। কতক্ষণ আগের ঘটনা? এই তো 1 ঘন্টা হলো। কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল? লোকটা ঠিকানা বলে।
এরপর ওরা সার্ভার রুমে এসে ওই জায়গায় ক্যামেরা রেকর্ড দেখতে থাকে। তখন ওরা দেখতে পায় একটা গাড়িতে করে জোর করে উঠিয়ে দিচ্ছে। তারপরে ওই গাড়ির নাম্বার নিয়ে আশেপাশে সবগুলো ফুটেজ দেখতে থাকে। কিছুটা দেখা হলে ওরা দেখতে পায় গাড়িটা হঠাৎ করেই গায়েব হয়ে গেল। মানে এই ক্যামেরার থেকে অন্য ক্যামেরার দূরত্ব মাত্র আধা কিলোমিটার। আচ্ছা, একটা কাজ করো তো। কি কাজ? এই গাড়িটা যখন এই ক্যামেরার সামনে যায় আর এর পরের ক্যামেরা পর্যন্ত এই সময়ের ভিতরে বড় কোনো কভার্ড ভ্যান এসেছে কিনা চেক করো তো। মোহন চেক করে দেখতে পায় একটা কাভার্ড ভ্যান আসছে। তখন আকাশের সন্দেহ ঠিক হলো। এই কাভার্ড ভ্যান যে যে জায়গায় গিয়েছে এটাকে ফলো করো। এটা ফলো করলে পেয়ে যাবো তো? হ্যাঁ, পাবো। ওরা দেরি না করে ভ্যানটা পুরো ফলো করতে করতে জানতে পারে এই ভ্যানটা শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছে, যা ওরা চেকপোস্ট থেকে জানতে পারে। এখন কি করব? এই চেকপোস্টের পরে আর কোনো চেকপোস্ট আছে কি? একটা চেকপোস্ট তো আছে। এই চেকপোস্টে এই নাম্বার পাঠাও আর বলো গাড়িটা থামিয়ে ভিতরে চেক করার জন্য। যদি গাড়ি আর মেয়ে খুঁজে পায় আমাদের যেন জানায়। আমরা তাহলে সরাসরি হেলিকপ্টার নিয়ে রওনা দেব। ঠিক আছে। 10 মিনিট পর কল আসে। ওদের সাথে কথা বলে জানতে পারে ওই ভ্যানের ভিতরে আরো একটা গাড়ি আছে। ওই গাড়িতে একটা মেয়ে আর 3টা ছেলেও আছে। ওদের ওখানেই ধরে রাখো আর মেয়েটার জন্য জ্ঞান ফেরার ব্যবস্থা করো। এরপর এরা দেরি না করে চলে আসে হেলিকপ্টার নিয়ে ওখানে। এসেই দেখতে পায় মেয়েটার জ্ঞান এখনো ফিরে নাই। আপনার মেয়েকে তো পেয়ে গেছেন। সত্যি সত্যি আপনাকে যে কি বলে যে ধন্যবাদ দেব। আমার তো আপনাকে ধন্যবাদ দেওয়ার দরকার, কেননা আপনার জন্য আমার অনেক বড় উপকার হলো। আপনি তাহলে এই অ্যাম্বুলেন্সে করে ওকে নিয়ে হাসপাতালে চলে যান, আমি এদের দেখছি। লোকটা তার মেয়েকে নিয়ে চলে যায়, সাথে 2জন পুলিশ অফিসার দেয় ওনাদের নিরাপত্তার জন্য। এইদিকে ওদেরকে থানায় নিয়ে যাব। ওদের কাছে আমার কিছু কাজ আছে, ওইগুলো শেষ করি আগে। কি কাজ? একটু অপেক্ষা কর, তখন দেখতে পারবি। তা তোমরা 3 জন আর ড্রাইভার 1 জন, তোমরা এখানে লাইন ধরে দাঁড়াও। জি স্যার, বলুন। তোমরা তো জানো মেয়ে পাচার কতটা খারাপ কাজ, তা তোমাদের কিছু বলবো না। যদি তুমি আমাকে সাহায্য করো। কিরকম সাহায্য? বেশি কিছু না, তোমরা কার হয়ে কাজ করো, সে কোথায় থাকে বা কোথায় পাওয়া যাবে তা যদি বলো, তোমাদের ক্ষতি তেমন একটা করবো না। আমাদের কাছে কল এসেছে মেয়ের জন্য। আমরা এখানে প্ল্যান করে ওদের নিয়ে শহরের বাইরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা লেকের কাছে দিয়ে আসি। এরপর উনি এদের সাথে কি কি করে না করে এইগুলো আমরা কিছুই জানি না। আচ্ছা, ডিটেলসে ওদের ঠিকানা বলো, কিভাবে কিভাবে যেতে হবে। ছেলেগুলোর থেকে ডিটেলস শোনার পর সবটা নোট করে নেয়। তারপর ওদের আপাতত পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, সাথে আরও 15 জন পুলিশ নিয়ে আসার ব্যবস্থা করো। তবে কমান্ডো হলে আরও ভালো হয়। আধা ঘন্টা সময় দিন, আমি সব ব্যবস্থা করতেছি। এইদিকে ওদের 4 জনকে তো পুলিশ স্টেশনে নিয়ে যায়। এইদিকে 15 জন কমান্ডো আসে। স্যার, আমাদের এখানে ডাকার কারণ? আমাদের সাথে চলো। ওদের নিয়ে শহরের বাইরে ওই ঠিকানার দিকে যেতে থাকে। অনেকটা সময় পর সে বাড়িটা ওরা দেখতে পায়। এখন কি করব? আমি যদি শিওর থাকি এখানে আরও মেয়ে পাওয়া যাবে। কিন্তু আমরা এখন কি করব? কমান্ডোরা কোথায়? জি স্যার, বলুন কি করতে হবে। তোমরা 4 জন চারদিকে স্নাইপার নিয়ে লুকিয়ে পড়ো, বাকিরা চারপাশ থেকে আক্রমণ করবে। এদের যে মেইন তাকে কিন্তু জীবিত লাগবে আমার। ঠিক আছে স্যার, তাই হবে। আমরা জীবিত রাখার চেষ্টা করব। এইদিকে ওরা এগোতে থাকে। যতটা সামনে যাচ্ছে ততই ওরা বাকি সবটা দেখতে থাকে। ওখানে কিছু লোককে দেখতে পায়, ওদের মেরে ফেলে। কয়েকটা সময় পর ওরা ভিতরে রুমে প্রবেশ করে। ওখানে কাউকে দেখতে পায় না। স্যার, এখানে তো কেউ নেই। দেখো তো এখানে কোনো সুইচ আছে কিনা। এখানে কোনো না কোনো দরজা তো লুকোনো থাকার কথা। সেটা কিভাবে শিওর হচ্ছ? এই জন্য শিওর হচ্ছি কেননা এখানে মাত্র 6 জন লোক আমরা পেয়েছি। এরকম একটা জায়গায় তো আরো লোক থাকার কথা। তাহলে ওদের কিভাবে বের করব? আগে ওই সুইচগুলো খুঁজে বের করো। ঠিক আছে। এইদিকে ওরা সুইচগুলো খুঁজতে থাকে।
অনেকটা সময় পর ওরা কোনোভাবে কিছু খুঁজে পাচ্ছে না, সেজন্য ওখান থেকে বের হয়। তখনই একটা গাড়ি আসার আওয়াজ পায়, সেজন্য ওরা আবার লুকিয়ে পড়ে। এইদিকে গাড়ি থেকে কিছু লোক নামে এবং ওদের সাথে কিছু মেয়েও ছিল। এখন কি করব? আগে দেখো ওরা কি করে। কমান্ডো যারা আছো তোমরা একটা কাজ করো, ওরা যদি পালিয়ে যেতে চায় তাহলে টায়ারে গুলি করে সেগুলো নষ্ট করে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাই করব। তোমরা শুধু দেখতে থাকো ওরা ঠিক কি কি করে। ওরা মেয়েগুলোকে একে একে গাড়ি থেকে নামানো হলো, ওদের একটা লাইন ধরে দাঁড় করায়। এইদিকে মেয়েগুলো তো কান্না করেই চলেছে। কিছুক্ষণ পর ওদের মধ্যে একটা লোক এই বাড়ির সামনে আসে। ওখানে একটা তার ছিল, ওই তারটায় জোড়া দিতেই বাড়ি থেকে একটু দূরে মাটি সরে এসে একটা দরজা তৈরি হয়। এরকম কিছু দেখে ওরা তো অবাক হয়ে যায়। এখন কি করব? যা হচ্ছে তা দেখে যা, বাকিটা পরে বলছি। ঠিক আছে। কিছুক্ষণ পর ওদের নিয়ে ভিতরে ঢুকে যায়। ওরা ভিতরে যাওয়ার সাথে সাথেই দরজা আবার বন্ধ হয়ে যায়, কেননা সিঁড়ির ওখানে একটা সুইচ ছিল, ওটা চাপ দিতেই আবার দরজা আটকে যায়। ওরা তো ভেতরে চলে গেল। তাতে কি হয়েছে, বাইরে তো আবার বের হয়ে আসবেই। তখন কি করব? যখন ওরা বের হবে তখনই হবে আসল খেলা। যেমন ঠিক বুঝলাম না। কমান্ডো তোমরা ভালো করে শোনো, আগে ওদের গাড়ির একটা চাকার হাওয়া ছেড়ে দাও, তারপর ওরা যখন উপরে আসবে ওদের বন্দি করে ওদের থেকে বাকি রহস্য জেনে নেবে। ঠিক আছে স্যার। ওদের চাকার হাওয়া ছেড়ে দিয়ে অপেক্ষা করতে থাকে। অনেকটা সময় পর ওরা বের হয়ে আসে। ওরা বের হয়ে গাড়ির কাছে এসে দেখে হাওয়া শেষ। ধ্যাত, এখনই হাওয়া যেতে হলো। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই ওদের চারিদিক থেকে ঘিরে দাঁড়ানো হয়। একে আপনারা কারা? পোশাক দেখে কি বুঝতে পারছিস না? আমরা তো কিছু করিনি। তোরা যে কিছু করিসনি সেটা আমরাও জানি। এবার আমরা যা জানি না সেটা তুই আমাদের বলবি। কি বলবো? এই যে ভেতরে যাওয়ার রাস্তা, আবার বের হব কিভাবে, সবচেয়ে বড় কথা হলো ভেতরে কতজন লোক আছে তা আমাদের ডিটেলসে বল। ওখানে বস যে আছে তাকে চিনব কি করে? হ্যাঁ, ওখানে 15 জন লোক আছে, সবার হাতে বন্দুক আর অজ্ঞান করার স্প্রে আছে। তার উপর ওখানে একটা মোটা লোক আছে, ওটাই ওদের বস। এবার তো আমাদের ছেড়ে দিন। একটা কাজ করো, এদের ওদেরই গাড়িতে আটকে রাখো যতক্ষণ পর্যন্ত আমরা বের না হচ্ছি। এর আগে গাড়িটা ভালো করে দেখো ভেতরে কোনো হাতিয়ার আছে কিনা। ওকে স্যার, আমি দেখতেছি বিষয়টা। দেখো তাদের করে। ওরা দেখতে থাকে, দেখতেও তেমন কিছু পায়নি, সেজন্য ওরা ওদের সবাইকে ভিতরে আটকে রাখে। 3 জন এখানে থাকবে, ওরা যদি বের হওয়ার চেষ্টা করে তাহলে ওদের গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে স্যার। ওখানে 3 জনকে রেখে ওরা সবাই মুখে মাস্ক পরে তারপর ভিতরে যেতে থাকে। ওদের দেখে ভিতর থেকে গুলি করতে থাকে। কমান্ডো ওরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেয়, সেজন্য ওরা গুলি করতে থাকে। কিছুক্ষণের ভিতর ওখানে থাকা অনেক লোককেই ওরা মেরে ফেলে। ওই লোকদের কথা বলে ওই মেয়েটা লোকগুলোর কাছে আসে। তা একটা কাজ কর, তোর এই আস্তানা আমাদের একটু ঘুরে দেখাবি। আকাশের এমন কথায় লোকটা কিছুটা ভয় পেয়ে আছে, কেননা তার সাথে থাকা সবাই মারা গেছে, সেজন্য। দেখ, চুপ করে থাকলে তোকে মেরে তারপর না হয় তোর আস্তানায় ঘুরে দেখব। এখন তুই দেখাবি নাকি আমরা নিজে নিজে ঘুরে দেখব? জি দেখাচ্ছি, তাও আমাকে মারবেন না। লোকটা ওদের নিয়ে পুরো জায়গায় দেখতে থাকে। ওখানে ওরা 25 জন মেয়েকে দেখতে পায় অজ্ঞান করা। একটু আগে যাদের নিয়ে এসেছে তাদেরও অজ্ঞান করে রাখা হয়েছে। তা আর কেউ কি আছে? আর কেউ নেই, শুধু ওরাই আছে। মোহন, একটা কাজ করো, এই ঠিকানায় কিছু গাড়ির ব্যবস্থা করো, ওদের হাসপাতালে নিতে হবে। আমাকে ছেড়ে দেবেন তো? তোমাকে অবশ্যই ছেড়ে দেব। এখন আমাকে আর একটা কথা বলো তো। কি কথা? এই মেয়েগুলোকে দিয়ে কি করাও? মানে ওদের এইখান থেকে এসে কে নিয়ে যায়? কেউ নিয়ে যায় নাকি তোমরাই দিয়ে আসো? ওদের এখান থেকে এসে নিয়ে যায়। কবে নিয়ে যাবে? এই তো যখন 30টা মেয়ে হবে তখন ওদের কল দিলে ওরা এর পরের দিন এসে নিয়ে যাবে তাদেরকে। তাহলে তো ভালোই হয়। তাহলে ওদের কল দিয়ে বল 30টা মেয়ে হয়ে গেছে।
কিন্তু ওরা এসে না ফেলে তো আমাকেই মেরে ফেলবে। ওরা এসে তোকে তো দেখতেই পারবে না, তাহলে তোকে মারবে কিভাবে বল? লোকটাকে কল দিয়ে ওদের আসার জন্য বলে, তখন ওরা জানিয়ে দেয় ওরা পরের দিন এসে নিয়ে যাবে। এবার তাহলে ছেড়ে দিন আমাকে। অবশ্যই দেব। তা ওরা কি সকালে এসে নিয়ে যাবে নাকি সন্ধ্যের দিকে? হ্যাঁ, সন্ধ্যের সময় এসে নিয়ে যাবে। মোহন, আমাদের এখানে কোনো কাজ নেই, চলো আমরা বেরিয়ে পড়ি, কাল আবার আসবো। ঠিক আছে, চলে আসুন। এই জায়গাটা আগের মতো করে রাখো, যেন কেউ আসলেও কোনো কিছু বুঝতে না পারে। ঠিক আছে। এরপর পুরো জায়গা থেকে আগে সবাইকে সরিয়ে নেওয়া হয়, তারপর পুরো জায়গা ঠিক করে নেয় ওরা, তারপর চলে আসে ওখান থেকে। এইদিকে মেয়েগুলো হসপিটালে আছে, অন্যদিকে আকাশ পরের দিন দুপুর 1টায় হেলিকপ্টারের সাথে 2 থেকে 3টা গাড়ি নিয়ে ওখানে আসে। ওরা সব কিছু ওই জায়গা থেকে দূরে রাখে, যেন ওই বাড়ির আশেপাশে না আসলে সেগুলো যেন চোখে না দেখে। যেই ভাবা সেই কাজ। সন্ধ্যের দিকে ওরা একটা বড় গাড়ি নিয়ে আসে, সাথে 10 জনের মতন লোক আছে। ওরা নেমে জায়গাটা আগে ভালো করে দেখতে থাকে। দেখা হয়ে এলে ওরা যেই ভিতরে যেতে থাকবে তখনই ওদের চারিদিককে ঘিরে দাঁড়ায়, তারপর ওখান থেকে 9 জনকেই মেরে ফেলে, বাকি একজনকে রেখে দেয়। ওদের যদি মেরে ফেলে তাহলে তো ওরা পুরো কাহানি আর জানতে পারবে না, সেজন্য এরকমটা করা। তা সে নতুন লোকটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, চলুন। আচ্ছা, তো দলের বাকিদের তো মারা শেষ, এখন তুই এটা বল আমাকে, তুই কে? আর এই মেয়েগুলোকে দিয়ে তুই কি কাজ করাস? আমি ডেভিল। এদের মধ্যে এসব মেন কিডনি, চোখ, এক কথায় যা যা ঠিক আছে সবটা আমি নিয়ে নেই, ওইগুলো মার্কেটে বিক্রি করি। যাদের কোনো কিছু আমার কোনো কাজে আসে না তাদেরকে আমি প্রতিতলায় বিক্রি করে দেই। আচ্ছা, তোর আস্তানার ঠিকানা বল, নয়তো আমাদের নিয়ে চল। আমাকে না মারলে আমি নিয়ে যাব দরকার হলে। এই তো গুড বয়। ওখান থেকে ডেভিলকে নিয়ে প্রথমে চলে আসে জেলে। জেলে আনার পরে, কি ব্যাপার, আমাকে জেলে কেন এনেছেন? আরে 2-3 দিন আগে পর্যন্ত না তোমার, তারপর না হয়ে যাব। এইদিকে ডেভিলকে জেলে রাখা হয়। রাতে মোহন আকাশ বাসায় ফিরে খাবার খেয়ে আকাশ চলে আসে রুমে। এসে ওর মতন করে ইরার সাথে কথা বলতে থাকে। দুজনে অনেক কথা যা বলে কিছুটা শেষ করে। আজকে থাক, বাকিটা আবার সময় পেলে কল দিও। আমার পরীক্ষা 5 দিন পরেই। তোমার পরীক্ষার সময়ে তোমার পাশে থাকতে পারলাম আমি। কোনো ব্যাপার না, বাকি সময় তো থাকতে পারবে, তখন পাশে থাকতে পারলেই হবে। আচ্ছা, তুমি পড়ো। ইরার সাথে কথা শেষ হলে আবার কল দেয় ঈশাকে। একে একে পরিবারের সবার সাথে কথা বলতে থাকে। এইদিকে পরের দিন মোহন জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা, ওকে চাইলে তো আমরা ওই দিন নিয়ে যেতে পারতাম, তাহলে তা না করে এখন কেন নিয়ে এসছিস? সরাসরি নিলে সমস্যা হতো, কেননা ওর কথার মাধ্যমে বোঝা গেল ও কিছু একটা করতে পারতো। ওই দিন সাহায্য আমাদের কথায় রাজি হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছিস অনেক কিছুই কিন্তু হতে পারে। সবই তো বুঝেছি, কিন্তু কয়েকটা দিন পরে যদি আমরা যাই তাহলে কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে, তারও ব্যবস্থা করছি। সেজন্য ওরা ডেভিলের কাছে আসে, ওকে কিছু কথা শিখিয়ে দেয়। যেভাবে বলেছি সেভাবে বলবি ওদের। যদি কোনো চালাকি হয় তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো, আগেই বলে দিলাম। না, কোনো চালাকি করব না। আকাশের শিখিয়ে দেওয়া কথাগুলো ডেভিল ও লোকদের বলতে থাকে। কথা শেষ হলে কল কেটে দেয়। কিছুক্ষণ পর, ওর থেকে ঠিকানা তো জেনেছি, এবার আর কিছু কাজ বাকি আছে আমাদের। এখন আবার কি কাজ? ওখানে যাব ওদের আপ্যায়ন করার জন্য, কিছু তো লাগবে। তাহলে কি রেডি করতে হবে বললেন? 30 জন কমান্ডো, সাথে 2টো হেলিকপ্টার। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। এইদিকে দিন যেতে থাকে, ইরার পরীক্ষাও শুরু হয়ে যায়। এইদিকে আজকে ডেভিলকে নিয়ে রওনা দেয়। সব কিছু নিয়েছো তো? সবটা নেওয়া শেষ। 3 ঘন্টা পর ওরা একটা সমুদ্রের ধারে আসে। ওখান থেকে একটা দ্বীপে যেতে হবে। আচ্ছা শোন ডেভিল, তোকে একটা মালা পরিয়ে দিচ্ছি, তবে এই মালায় পাসওয়ার্ড ছাড়া যদি খোলার চেষ্টা করিস তাহলে কিন্তু মালার সাথে সাথে তোর মাথাটা পুরো উড়ে চলে যাবে। একটা ট্রিগার আমার হাতে থাকবে আর একটা ওদের হাতে। তুই আমাদের ওদের লোক বলে নিয়ে যাবি, আর কমান্ডো তোমাদের সিগন্যাল দিলে হেলিকপ্টার নিয়ে এসে পড়বে। আচ্ছা স্যার, ঠিক আছে।
তাই হবে। ডেভিল ওদের দুজনকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে কমান্ডো হেলিকপ্টারে বসে থাকে, ওদের সিগন্যালের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ওরা দ্বীপে এসে পৌঁছায়। কোনো চালাকি কিন্তু হবে না। বিশ্বাস করুন, কোনো চালাকি হবে না। ওরা সামনে এগুলোতে থাকে। ওখানে ডেভিলের বস আরও একজন আছে, যার সাথে আপনাদের পরিচয় না হলেও চলবে, কেননা যতটুকু জানলে বা বুঝলে আপনাদের গল্পের কাহিনী বুঝতে পারবেন, ঠিক ততটুকুই জানতে হবে। এইদিকে ডেভিল ওদের পরিচয় করাতে নিয়ে আসে। এইদিকে আকাশ আর মোহনের চামড়ায় ক্যামেরা ছিল, যেন কমান্ডো পুরোটা দেখতে পারে কিভাবে কি আছে। ডেভিল ওদের পুরো জায়গাটা ঘুরে দেখায়। তোরা কি আসলে মানুষ? এরকমভাবে মেয়েদের এনে এখানে ওদের শরীরের অঙ্গগুলো খুলে রাখিস? মন তো করছে তোকে এইখানে এগুলোই হয়, প্লিজ আমাকে মারবেন না। এখানে আর কি কোনো মেয়ে আছে? জীবিত কোনো মেয়ে নেই এখানে। মন চাচ্ছে তোর অপারেশন আমি করে দেই। স্যার এখন কি করব? মোহনকে ইশারা করলে মোহন ওদের সিগন্যাল দেয়। এতে কমান্ডোগুলো হেলিকপ্টার নিয়ে আসতে থাকে। এইদিকে ওখানে থাকা যত ডাক্তার আছে সবাইকে মেরে ফেলে, কেননা ওরা পেশাগত কোনো ডাক্তার না। ওদের আনাই হয়েছে এগুলো কেটে রাখার জন্য। সেজন্য ওদের সবাইকে মোহন আর আকাশ দুজনেই মেরে ফেলে। ওদের কেন মারলেন? ওদের বাঁচিয়ে রেখে লাভ কি? ওরা না কিছু জানে আর না কিছু করতে পারবে, সেজন্য ওদের বাঁচিয়ে রেখে কোনো কাজে আসবে না। তাই বলে মেরে ফেলবেন? বেশি কথা বললে তোকে কিন্তু এখানেই। আমি চুপ করলাম। অন্যদিকে কমান্ডো এসে এক এক করে বাকিদের মারতে থাকে, কেননা ডেভিলের লোকরা সবটা জেনে গেছে। কেননা আকাশ ওদের পুরো ল্যাব বোমা দিয়ে ধ্বংস করে দেয়, সেজন্য ওরা বুঝে যায়। 20 মিনিটের মধ্যে পুরো জায়গায় ওরা যাকে পেয়েছে তাকেই মেরে ফেলেছে। ওদের মিশন এখানেই শেষ হয়। এর সাথে পুরো দ্বীপ ওরা ধ্বংস করে দেয়। তবে ডেভিলকে ওরা এখনও মেরে ফেলেনি, কেননা ডেভিলকে আইনের হাতে তুলে দেবে বলেছে। ডেভিলকে আকাশ বাংলাদেশে নিয়ে আসবে, তার কারণ ডেভিল বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সেজন্য। এইদিকে আকাশ মূলত লন্ডনে এসেছে ডেভিলকে ধরার জন্য। তার সাথে এমপি যেগুলো মেয়ে বিক্রি করত সেই সব মেয়েগুলোকে ডেভিলের কাছেই নিয়ে আসা হতো। 2 দিন পর লন্ডন ছেড়ে আকাশ রওনা দেয় বাংলাদেশের দিকে। বাংলাদেশে এসে ডেভিলকে নিয়ে চলে আসে অফিসের দিকে। এত তাড়াতাড়ি এইসব করলে কি করে? সবই ভাগ্যের খেলা। আমি ওখানে যাওয়া মাত্রই কিডন্যাপারের কেস আমার হাতে আসে। ওই লোকগুলোকে রাস্তা থেকেই ধরতে পেরেছি। এরপর খোঁজ নিতে নিতে এই পর্যন্ত এসেছি। তোমাকে তাহলে শুধু শুধু মিথ্যা নাটক আর সাজাতেও হলো না? তেমনই ধরে নিন। তা পরবর্তী মিশন কি যাবে? আপাতত ইরার পরীক্ষা, সেজন্য আমি ইরাকে বাড়িতে নিয়ে আসা না পর্যন্ত আর কোনো মিশনে যাব না। ঠিক আছে, তবে খোটো কাজের জন্য তো ডাকা যাবে। ওইটুকু তো করতেই পারি। তা আমাদের দেশে ওদের সাজা হয়েছে তো? সবারই সাজা হয়েছে, শুধু রবিন ছাড়া। তাছাড়া ও তো কিছু করেনি, সেজন্য ওকে কোনো সাজা দেওয়া হয়নি। কিন্তু এই রবিন পরবর্তীতে ঝামেলা করবে। তুমি তো আসোই। সে তো আমি থাকবই। ওই দিকটা সামনে চলে আসে আকাশ ওদের বাড়িতে। ঈশা তো দেখে খুব খুশি হয়। আকাশের বাবা মাও ছিল সাথে, ওনাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। তা ইরার সাথে দেখা করতে আসতি? কালোর পরীক্ষা আছে, ওকে ভার্সিটিতে এসে সারপ্রাইজ দেব। ওয়াও ভাইয়া, অনেক ভালো হবে তো তাহলে। আচ্ছা, আমি রুমে এসে ঘুমাই। বুঝি না ভাইয়া, তুই অফিসে কোন কাজে বাহিরে গেলে তোকে ওনারা ঘুমাতে দেয় না, যে তোকে বাসায় এসে সব ঘুম একসাথে ঘুমাতে হয়? অফিসের কাজে যাই আমি, ঘুমাতে নয়। আল্লাহই জানে কি করিস। আচ্ছা, আমিও দুপুরের পরে যাব তোর সাথে। আমার সাথে কেন? ভাবির পরীক্ষার পরেই আমার ক্লাস শুরু হয়, সেজন্য তোর সাথে বের হব। তুই ভাবিকে নিয়ে ঘুরবি আর আমি ক্লাসে যাব। ভালোই হবে। কালকের পরীক্ষার পরে ওদের 5 দিন পরে আরেকটা বিষয় হবে, তাহলে কিছুদিন পরে ওর সাথে সময়ও কাটাতে পারবো। যদি পারিস ওই বাড়ি থেকে কয়েকটা দিন থাকিস। তোর ভাবি বললে তখন ভেবে দেখব। ঠিক আছে। এইদিকে দুপুরের দিকে ঈশাকে নিয়ে চলে আসে ভার্সিটির সামনে। ঈশা তো ভেতরে চলে যায়। ততক্ষণ পরীক্ষা শেষ। আকাশ বাহিরে দাঁড়িয়ে আছে, কখন ইরা বের হবে ওর অপেক্ষায়।
আকাশের হাতে আছে ফুল, যা পেছনে লুকিয়ে রাখে। এইদিকে সবাই তো বের হতে থাকে, কিন্তু ইরার দেখা নেই। তখন খেয়াল করে ইরা রিয়া আর নিহার সাথে কথা বলতে বলতে আসতে থাকে। ওদের সাথে কথা শেষ হয় তখনই আকাশ আচমকা ইরার পিছনে এসে ওর কাঁধে হাত দেয়। ইরা তো রাগের চোটে থাপ্পড় মারতে যাবে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, তাও মুখ লুকিয়ে। এই যে মিস্টার, ফুলটা সরান, থাপ্পড় দিতে সুবিধা হবে। আকাশ যেই মুখের সামনে থেকে ফুল সরিয়ে নেয়, ইরা অবাক হয়ে আকাশকে জড়িয়ে ধরে। এতে নিহা রিয়া তো অবাক হয়। ওরা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। কিছুটা সময় পর, তুমি কখন এলে? গতকালকে এসেছি, সেজন্য আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। তাই বলে এভাবে সারপ্রাইজ দেবে? আমি তো ভেবেছিলাম অন্য কোনো ছেলে, যদি থাপ্পড় দিয়ে বসতাম। আমি হাতটা ধরে আমার কাছে টেনে নিতাম। সত্যি কি তাই? এদিকে রিয়া আর নিহা তো বুঝতে পারছে না, ওরা দুজনেই দুঃখ পেয়েছে অনেক। ভেবেছিলাম আপনাকে বিয়ে করব, আপনি তো মনটাই ভেঙে দিলেন। আমিও তেমনটাই ভেবেছিলাম। তোদের ভাবনা তোদের কাছে রাখ, ওটা শুধুই আমার, বুঝলি? বুঝেছি। এইদিকে ইরা আকাশ চলে আসে। তারপর ওরা দুজনেই সময় কাটাতে থাকে অনেকক্ষণ ধরে। তারপর ইরাকে বাসায় পৌঁছে দিয়ে চলে আসে। যদিও ইরা অনেকবার থাকার জন্য বলেছিল, কিন্তু আকাশ কোনো কথা শুনেনি, কেননা ও থাকলে ইরা ঠিক মতন পড়াশোনাও করবে না, সেজন্যই চলে এসেছে। এভাবে দেখতে দেখতে ইরার পরীক্ষা শেষ হয়ে আসে। পরীক্ষা শেষ হওয়ার 3 দিন পরে ওদের বিয়ের ডেট ঠিক করা হয়েছে। তখনই ইরা আসে নিহা আর রিয়ার কাছে এবং ওদের বিয়ের দাওয়াত দেয়। ওরা তো শুনেই অবাক হয়ে যায়, তাও তেমন কিছু বলেনি। 3 দিনের দিন আকাশ রেডি হয়ে চলে আসে ইরাদের বাড়িতে। এদিকে ঈশা তো আগে থেকেই সব কিছু চিনে, সেজন্য ওর তেমন কোনো অসুবিধা হয়নি। এইদিকে ইরা বউ সেজে বসে আছে। তখন, কিরে কাজে কোথায়? তোদের বিয়ে পড়াবে কখন? বিয়ে তো 3 মাস আগেই হয়েছে, শুধু আমার পরীক্ষার সামনে বলে আকাশ বলল পরীক্ষার পরেই উঠিয়ে নেব। কি, তোর বিয়ে হয়ে গেছে 3 মাস আগে? তাও তুই লুকিয়েছিলিস? সেটা নয় বুঝেছি, কিন্তু পরীক্ষার সময় যে ছেলেটাকে জড়িয়ে ধরেছিলিস, সেই ছেলেটা কি জানে? ইরা ওদের কথা শুনে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, বাইরে এসে দেখে আয় বরটাকে। ওরা দুজনে বাহিরে এসে আকাশকে দেখে চমকে ওঠে। ওদেরকেও আকাশ দেখতে পায়। তা এখনো কি বিয়ে করার স্বপ্ন তোমাদের আছে? এত বড় একটা ধোকা দিলেন। আমার বন্ধুদের মধ্যে কাউকে পছন্দ হলে বলো, আমি সেটিং করিয়ে দেব। লাগবে না সেটিং করা, চলি আমরা। ওরা আবার ইরার কাছে আসে। এইদিকে কিছুক্ষণ পরে ইরাকে আকাশের পাশে বসানো হলো। ঈশা টাকাগুলো নিয়ে আয়। ঈশা টাকা নিয়ে আসে। সেই টাকা আকাশ ইরার হাতে তুলে দেয়। এই নাও তোমার দেনমোহর, এবার তুমি এই টাকা কিভাবে খরচা করবে তা তুমি জানো। আমি এই টাকা আমার বাবা মায়ের হাতে তুলে দিলাম। স্বামীর বাড়িতে তো আমার সব কিছু আছে। তাছাড়া আমি এত ভালো একটা পরিবার পেয়েছি, যে পরিবারে এই টাকার কোনো প্রয়োজন পড়বে না আমার। সেজন্য বাবা মা, তোমরা এই টাকাগুলো রাখো। যদি সম্ভব হয় আমাদের এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে এসে থাকতে পারো। আচ্ছা, আমরা এইদিকে ব্যবস্থা করে চলে আসব। আমি তাহলে আসি আম্মু। বাবা, তোমরা নিজেদের খেয়াল রেখো। সত্যি ইরা, ভাগ্য করে এমন পরিবার পেয়েছিস। সত্যি ইরা, তোর ভাগ্যটা অনেক ভালো। ভাগ্যের চেয়ে আমার শ্বশুর শাশুড়ি ননদ স্বামী, ওনারা সবাই অনেক বেশি ভালো। চলি তাহলে, সময় পেলে এসে দেখা করে যাস আমার সাথে। কিছুক্ষণ পরে ইরাকে নিয়ে আসা হয় আকাশের বাড়িতে। রাত 12টায় আকাশ রুমে ঢুকে। ইরা তো ইয়াব বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। বিয়ের পরে এত কিছু হওয়ার পরেও এখনো তোমার লজ্জা কাটেনি? লজ্জা সব মেয়েরই আছে, সেটা থাকবেও চিরকাল। তাহলে তো আজকেই সে লজ্জা ভেঙে দিতে হয়। তাহলে দাও। এরপর কি হলো তা আপনাদের এখন জেনে কাজ নেই। পরের দিন সকালে ওরা দুজনই ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। 5 দিন পর আকাশ, এখন কি আবার অফিসে কাজ করার মতো অবস্থা হয়েছে তোমার? জি স্যার। তোমার কি রবিনের কথা মনে আছে? জাফরের ছেলে। হ্যাঁ, ওকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। ঠিক আছে, তাই করব।
এইদিকে ইরাকে বলে আকাশ বের হয় অফিসের দিকে, কেননা এই কয়েকটা দিন আকাশ ইরাকে অনেক জ্বালিয়েছে। সেই জন্য বিরক্ত হয়ে ইরা আকাশকে পাঠিয়ে দিল অফিসে এসে। স্যার ডেকেছেন? দুদিনের মধ্যে রবিনকে মেরে ফেলতে হবে। চিন্তা করবেন না, হয়ে যাবে। রবিন হঠাৎ করে আবার কি করেছে? ওর বাবার ব্যবসায় এখন ও চালাচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে রবিনকে খোঁজার জন্য লোক লাগিয়ে দিন, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে। এইদিকে ইরার বাবা মা ওনাদের বাড়ি বিক্রি করে দিয়ে চলে আসে আকাশদের বাড়িতে। এতে আকাশের বাবা মাও খুব খুশি হয়। তা বৌমা, একটা দিক দিয়ে কিন্তু সুবিধা হয়েছে। কীরকম আম্মু? এই যে তোমাকে আর বাবার বাড়িতে যেতে হবে না, আর আমাদেরও তোমাকে মিস করতে হবে না। কথাটা শুনে সবাই হাসতে থাকে। এরপর ওনাদের রুম দেখিয়ে দেয়। ওই দিন থেকেই সবাই একসাথে থাকতে থাকে। অন্যদিকে আকাশ ইরাকে সত্যিটা বলবে কিনা তাই ভাবছে, কেননা ওকে জানানোটা ঠিক হবে কিনা এটাই ভাবছে। তখনই কি ভাবছো? ভাবছি আমি যদি তোমার থেকে আমার চাকরির ব্যাপার লুকিয়ে রাখি, তখন কি তুমি রাগ করবে? রাগ কেন করবো বলো? তাছাড়া তুমি কোনো খারাপ কাজ না করলেই হয়, কোনো মেয়ের দিকে না তাকালেই হয়। কালকে একটা কাজ আছে, ওই কাজ ছেড়ে মোটামুটি 15 দিন অফিসে যাব না। আর তাহলে তো এই 15টা দিন তুমি আমার... চুপ করো তো, সবাইকে বলে বেড়াবে নাকি? এই বলে রাতে ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন রাফিক চৌধুরী রবিনের খোঁজ আকাশকে দেয়। সকালে বেরিয়ে পড়ে রবিনকে মারার জন্য। এইদিকে রবিনের আস্তানায় চলে আসে। রবিন তো আকাশকে দেখে অবাক হয়। তুই এখানে কেন? এসেছি তোকে মেরে ফেলার জন্য। তোর বাবাকে চাইলে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। তোর কথা ভেবে ছেড়ে দিয়েছিলাম। এখন তো দেখছি আমি অনেক বড় ভুল করেছি। তাহলে কি তুই সে ব্যক্তি যে কিনা আমার বাবার এরকম হাল করছে? এখন তোর পালা। তবে তোকে জেলে নেব না, একেবারের জন্য মেরে ফেলবো। আকাশ আর রবিন তো কথা বলতেছে, অন্যদিকে কমান্ডোগুলো বাকিদের তো মেরেই ফেলছে। এখন শুধু রবিন মারা গেলে 100% মিশন শেষ হবে। সেজন্য রবিনকে গুলি করে মেরে ফেলে। আর এখানেই শেষ হয় সিক্রেট মিশন। জানি গল্পটা অনেকের কাছে অদ্ভুত লাগবে, কিন্তু কি করব বলেন? গল্পের নাম অনুযায়ী তো সবটা লিখতে হয়, সেজন্য নামের সাথে মিল রেখেই কাহিনী সাজাতে হয়। এতদিন পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।